কোরআন শরীফের বা হাদিসে হ্যাপিনেস বলে কোনো কথা নেই। একটা সিঙ্গেল হাদিস পাবেন না বা কোরআন শরীফে কোনো আয়া নাই। অনেক ল্যাঙ্গুয়েজেই দেখবেন যে আপনার হ্যাপিনেস শব্দটা ইউজ করা হয় না। আপনি কেমন আছেন? ভালো আছি। কেউ বলে না আমি সুখী আছি। আব্দুল্লাহ হাসান স্যার নিউ ইয়র্কে একটা টপ হসপিটালে ফর মোর দেন 30 ইয়ার্স সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করছেন। সে বলছে যে আমার বাবা বলছে যে একটা হারাম পয়সা যদি ঘরে আনবা আমি তোমার ঘরে ভাত খাবো না। বলছে দোস্ত আই স্টাক টু দ্যাট। আর লাগে নেই। অমুক চাচা আমাকে বলছে যে উই শুড বাই দ্যাট প্রপার্টি। আমার বাবা বলছে না আমার প্রপার্টি আছে। আমার প্রপার্টি আমার বাচ্চারা। আই হ্যাভ ইট। সে তার ওন ন্যারেটিভ মেক করছে, ওন ন্যারেটিভ বেসড অন হলিউড। তাহলে হলিউডের এত লোক সুইসাইড করে কেন? মনে করছে যে দিজ আর হ্যাপিনেস ইজ নট। আই মিন একটা ক্রাইসিসে পড়লে চেঞ্জ হয়ে যাবে, একটা মেজর ক্রাইসিসে পড়বে, হেলথ রিলেটেড খবরে যাবে, সাথে সাথে ওই দিনই গিয়ে নামাজ পড়বে, ভুলে যাবে পরের দিন যে আমি নামাজ পড়ে ভালো হয়েছি। এটাও কোরআন শরীফের আয়াত। আমি নিউ ইয়র্কে বেশ কিছু ছেলে পেলে ওয়ান্ডারফুল কিডস, ওদের কোয়ালিটি আমাকে মুগ্ধ করে, হিউম্যান কোয়ালিটিগুলো মুগ্ধ করে। মিথ্যা কথা বলে না, কাউকে হার্ম করে না, রেগুলার কাজে যায়, প্রচন্ড পরিশ্রমী, কিন্তু কোনো রিলিজিয়নকে বিশ্বাস করে না। নট বিলিভিং ইন এনিথিং ইজ এ বিলিভ সিস্টেম ইটসেলফ, অ্যান্ড দ্যাট ইজ ভেরি পাওয়ারফুল। ইমান যেমন ফ্লাকচুয়েট করে, তেমনি ওদের ভিতরে নন বিলিভিং ইন এনিথিং অলসো ফ্লাকচুয়েট করে, ফর শিওর। অ্যান্ড ইটস ভেরি এক্সস্টিং। আমরা লেফটিস্টও না, রাইটিস্টও না, রিলিজিয়াসলি লজিক্যাল। কমিউনিটি মসজিদে তো মহিলাদের পড়ার জায়গা নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মসজিদে যাইতেন প্রফেসর সাল্লাল্লাহু সাথে। উনি বলছেন আমার হাজবেন্ড আমাকে ইভেন যখন আমার পিরিয়ড চলতেছে তখনও মসজিদে নিয়ে গেছেন, আমি পিছনে বসে থাকতাম। প্রত্যেকটা বাসা থেকে যদি আপনি চান্দা নেন মসজিদটা বানানোর জন্য, ওইখানে অর্ধেক অধিকার আছে ওই মহিলার। এক গ্রুপ আছে যারা কনস্ট্যান্টলি ইসলামিক লেকচারারদের দেখতে থাকে। তুমি তো গত 10 বছর যাবত শুনতেছো। হোয়াট হ্যাজ চেঞ্জড ইন ইউর লাইফ? ইফ ইট ডিডেন্ট, ডোন্ট লিসেন টু ইট। মিডল ইস্টে খুব বেশি পড়াশোনা করা মেয়েদের কেউ বিয়ে করতে চায় না, বা বিয়ে হচ্ছে না যারা সিলেক্টিভ, যে আমি প্রফেশনাল না হলে বিয়ে করবো না। দেখলাম যে ইউনাইটেড স্টেটসেও একই অবস্থা। এদের খুব শীঘ্রই একটা এমটিনেস আসবে, না পৃথিবী কখনোই ভালো ছিল না। আপনি কেমন আছেন সেটা চিন্তা করেন। প্রত্যেকটা লোককে আমি জিজ্ঞাসা করবো আপনি কেমন, আপনার জীবনে কি হয়েছে, আর আপনার ইম্প্যাক্টটা কি সোসাইটির উপরে, আপনি কি দিয়েছেন পৃথিবীতে। সালাম আলাইকুম ডক্টর আব্দুল্লাহ হাসান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া, বারাকাতুহু। আপনি একটা আলহামদুলিল্লাহ। লম্বা সময় 30 বছরের বেশি সময় আপনি ইউএসএ তে সাইকিয়াট্রি নিয়ে কাজ করেছেন, অনেকগুলা ইনস্টিটিউটে। একটা সাধারণ মানুষ যখন জিজ্ঞেস করে যে আমি জীবনে আমার পারপাসটা কি বা আমি কেমনে সুখী হব, আই নো ইটস আ ভেরি হার্ড Oh কোয়েশ্চেন, yes, yes. বাট Yeah. হাউ টু গিভ আ গাইডলাইন? Yes. সুখী এই শব্দটার উৎপত্তি হ্যাপিনেস। আই ওয়ান্ডার এটা কোত্থেকে হয়েছে। বিকজ আপনি দেখবেন নাও আই এম টকিং রিলিজিয়াসলি, কোরআন শরীফের বা হাদিসে হ্যাপিনেস বলে কোনো কথা নেই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও পাবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিস করছেন যে আমি তোমাকে আই উইল মেক ইউ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড। কোথাও না, নোওয়্যার। একটা সিঙ্গেল হাদিস পাবেন না বা কোরআন শরীফে কোনো আয়া নাই। আল্লাহ প্রমিস করছেন অনেক কিছুর উপরে। আমি কোনো প্রমিস দেখিনি সুখের উপরে। আল্লাহ প্রমিস ইন টাইম, রাইট? হি ইজ প্রমিসিং a lot of things. আল্লাহ প্রমিসিং অন সেলফ, বিকজ কোনো লাইন নাই ওখানে। তো সুখ ইজ ভেরি রিলেটিভ। তো তাহলে কি বলা হয়েছে রিলিজনে? রিলিজনে বলা হয়েছে কন্টেন্টমেন্টের কথা, দ্যাট বি কন্টেন্ট। ইটস এ ভেরি ব্রড ওয়ার্ড, ভেরি পাওয়ারফুল ওয়ার্ড। ওকে, এই যেই জিনিসটা আমি দেখতে পাই যারা স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত, যারা ম্যানুয়াল লেবার করে তাদের ভিতরে দেখতে পাই খুব। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি স্যার। আচ্ছা বলেন দেখি আপনার এই ভালো আছি স্যার। আপনি শারীরিক পরিশ্রম করেন, আপনার আপনার দেখলে মনে হয় যেন আপনি কি সারাদিনে কিছু খান না। আপনি কিভাবে ভালো আছেন? ও স্যার আমি ভালো আছি, আমার একটা থাকার জায়গা আছে, আমি 3 বেলা খাই, এই রিক্সাটা আমার, আমার ওয়াইফ আমাকে ভালোবাসে, আমি সুস্থ আছি। স্যার আমি ভালো আছি। আমার ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, আমি ভালো আছি স্যার। এই অসুখী আনহ্যাপি, আনহ্যাপিনেসটা আই ওয়ান্ডার। আমি আমার কাছে কোনো ইনফরমেশন নাই। যাই হোক, আমি জাস্ট এটা আমার থট, ব্যক্তিগত চিন্তা। আমার আমার মনে হয় হ্যাপিনেস অ্যান্ড আনহ্যাপিনেস এই শব্দ দুইটা কোনো একটা পার্টিকুলার জায়গায় সৃষ্টি করে খাওয়ানো হয়েছে মানুষকে। অনেক ল্যাঙ্গুয়েজেই দেখবেন যে আপনার হ্যাপিনেস শব্দটা ইউজ করা হয় না ডে টু ডে। যেমন বাংলাদেশে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে আপনি দেখবেন যে আপনি কেমন আছেন? ভালো আছি। কেউ বলে না আমি সুখী আছি। রাইট? আমি ভালো আছি। ভালো ইজ মিনস অলমোস্ট সাউন্ডস লাইক কনটেন্ট। আই এম কনটেন্ট উইথ ইট। রাইট? এই যে রিলেটিভলি আমি খারাপ আছি,
ওকে, রিলেটিভ টু হোয়াট? আনহ্যাপি আছি রিলেটিভ টু হোয়াট? এই যে মেজারমেন্টটা, আপনি যদি এদের প্রত্যেকের সাথে আপনি জিজ্ঞাসা করেন, যারা বলে আমি আনহ্যাপি আছি, আমি হ্যাপিনেসের মেডিসিন চাই, তাদেরকে সাথে আপনি ডিপলি যদি বসেন, তারা কিসের সাথে কম্পেয়ার করে বলছে যে আমি আনহ্যাপি, রাইট? They always have a point of reference. So who are their point of reference? And Hollywood and বলিউডের মুভি তো একটা পয়েন্ট অফ রেফারেন্স হতে পারে না। তাহলে they live in La La Land or that sort of dramatic world or fantastic world যেখানে এভরিথিং কামস ট্রু অ্যান্ড সাচ অ্যান্ড সাচ। মনে করেন যেই লোকটা বছরে ২ বার ভ্যাকেশনে যায়, সিঙ্গাপুরে যায় বা মালিতে যায়, আদার পিপল যায়, সেই লোকটাকে যদি বলেন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হ্যাপিনেস, সে বলবে যে সম্ভবত আমি যদি ৪ বার যাইতে পারতাম আই উড বি হ্যাপি। আপনার ডেফিনেশন কি? আমি এভরি 3 মান্থস যদি ১ মাস ভ্যাকেশন নিতে পারতাম তাহলে দ্যাট উড মেক মি হ্যাপি। আমার প্রত্যেকটা ছেলে মেয়ে যদি, আরেকজনকে জিজ্ঞাসা করবেন যারা হয়তো রিলিজিয়াসলি ওভার জেলাস, আমার প্রত্যেকটা ছেলে যদি ৫ ওয়াক্ত নামাজ পড়তো, দ্যাট উড মেক মি হ্যাপি। রিয়েলি? উড ইউ বি হ্যাপি উইথ দ্যাট? I don't know. So the definition of happiness is not standardized. যে ওকে, ৮০-র নিচে হইলে লো আইকিউ, ৮০-র উপরে হইলে ওকে নর্মাল আইকিউ, অ্যান্ড ১০০ ইজ লাইক ওকে ইউ আর দ্য বেস লাইন অর ইজ মিডিয়ান অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। নো, এরকম কোনো মেজারমেন্ট তো আজ পর্যন্ত পৃথিবীতে করা হয় নাই। সো ইট ইজ ভেরি ইন্ডিভিজুয়ালাইজড হ্যাপিনেস ব্যাপারটা। এবং এদের সবার কাছে জিজ্ঞাসা করলে আপনি একটা জিনিস দেখবেন, দে আর গিভিং এ পয়েন্ট অফ রেফারেন্স। তারা নিজেরা বসে ওইটা করে নাই, এটা ধার করা তার জন্য কোনো একটা জায়গা থেকে। ওকে, যেটা আমরা আগে আলাপ করছিলাম যে আপনি বলছিলেন যে পৃথিবীটা এখন ভেরি রেস্টলেস, সবাই সবখান থেকে মুভ করতে চাচ্ছে, অ্যান্ড দে আর লুকিং ফর হ্যাপিনেস। দে শুড পিপল শুড মুভ বিকজ অফ হ্যাপিনেস। অলরাইট, দ্যাট ডাজন্ট এক্সিস্ট, পৃথিবীর কোথাও এক্সিস্ট করে না। আপনি যদি ওই ধরনের হ্যাপিনেসের কথা বলেন, ইট ডাজন্ট এক্সিস্ট। ইটস ইউটোপিয়া ডাজন্ট এক্সিস্ট। It's sort of an imagination or a fantasy. সমস্যা থাকবেই আপনি যেই সোসাইটিতে যান, যেইখানে যান পৃথিবীর। এখানে একটা ডিলেমা, জাস্ট মানে কমপ্লিমেন্ট করার জন্য, যে আনফর্চুনেটলি মানুষ যত মডার্ন এডুকেশনে যাচ্ছে গ্লোবালি, তত বেশি সে আনহ্যাপি হচ্ছে, ইন দ্য সেন্স দ্যাট সে একটা হ্যাপিনেসের একটা এক্সটার্নাল বার তৈরি করতেছে যেটার কোনো জাস্টিফিকেশন নাই। শুধু সেটা না, যখন মানুষ শিক্ষিত কম ছিল, সে একটা চ্যালেঞ্জের মধ্যে সেটা পারপাস খুঁজে পাইতো। সো সে বাবা হয়েছে, দ্যাটস আ চ্যালেঞ্জ। সে বিয়ে করছে, একটা চ্যালেঞ্জ। সে চাকরি করছে, একটা চ্যালেঞ্জ। অ্যান্ড উইদিন দ্যাট চ্যালেঞ্জ সে তার লাইফ একটা পারপাস খুঁজে পাইতো। অ্যান্ড উইদিন দ্যাট সেন্স অফ বিইং আ রেসপন্সিবল হিউম্যান বিইং ইন দিস ওয়ার্ল্ড, হি ওয়াজ কন্টেন্ট। দ্যাট ওয়াজ ভেরি সিম্পল, যে ভাই আমি একটা স্ট্রাগল করতেছি, আর আমি যদি এথিক্যালি স্ট্রাগলটা করতে পারি, দেন আই এম ফাইন, দিস ইজ আ গুড লাইফ, ইউনো। বাট মডার্ন এডুকেশনে সামহাউ, বা এডুকেটেড আরবান লাইফস্টাইলে, বি ইট নিউ ইয়র্ক অর ঢাকা, সামহাউ জিনিসটা কোথা থেকে আসছে যে হ্যাপিনেস ইজ ওয়েন ইউ ডোন্ট স্ট্রাগল অ্যাট অল। হ্যাপিনেস ইজ বিয়ন্ড স্ট্রাগল, বিয়ন্ড চ্যালেঞ্জ। It's a level of freedom where you are not bothered by anything. How do I reach there? I don't know, but I feel some people are there. And so, well, if Elon Musk is there, why is he struggling? Struggling in this, why is he taking up more challenges? So clearly he isn't someone who's in a position where there's no stress and struggle or challenge. So আমি যেটা কোয়েশ্চেনটা করলাম, why is it happening? Like, একটা হচ্ছে কি যে don't chase happiness. I get the point, I agree completely. But কেমনে ট্রান্সফরমেশনটা হইল, যেখানে আগে মানুষ could find out the sense of meaning through being a responsible human being, and now all of a sudden they just can't make sense of life. দ্য প্রবলেম ইজ ইন ন্যারেটিভ বিল্ডিং। আমার একটা ঘটনা মনে আছে, এই জন্য বলছি। এগুলা রিমার্কেবল পয়েন্ট ইন লাইফ, যেটা থেকে মানুষ মনে রাখে ঘটনাটা।
আমার একটা বন্ধু সেদিন বলছিল হি ওয়াজ ইন এ ভেরি গুড পজিশন ইন বাংলাদেশ, ওয়ান অফ দ্য, যেখানে তার খুব স্কোপ ছিল। সে বলছে যে আমার বাবা বলছে যে একটা হারাম পয়সা যদি ঘরে আনবা আমি তোমার ঘরে ভাত খাবো না। বলছে দোস্ত আই স্টাক টু দ্যাট, আর লাগে নেই। আমার বাবা একসময় আমাকে বলেছিল যে, আমি একটা রেফারেন্স দিয়েছিলাম যে আব্বা ওই জমিটা ওইখানে অমুক চাচা আমাকে বলছে যে উই শুড বাই দ্যাট প্রপার্টি। তা আমার বাবা বলছে না, আমার প্রপার্টি আছে। সে হি রেফার টু দ্য ভিলেজ প্রপার্টি হোয়াট এভার হি হ্যাজ, ইন দ্য রিমোট ভিলেজ। পরে মনে হয়েছে সে বলছে, রেফারেন্স দিয়েছে যে আমার প্রপার্টি আমার বাচ্চারা, আই হ্যাভ ইট। এই ধরনের রোল মডেল যখন না থাকে তখন কি হয়, পিপল ট্রাই টু মেক দেয়ার ওন ন্যারেটিভ। পারহ্যাপস আমাদের জেনারেশনে ওই ন্যারেটিভটা সামহাও আমরা ইনডক্ট্রিনেশন হয়ে যায় গেছে। এখন হয়তো আমি ওরকমভাবে আমার সাবসিকুয়েন্ট জেনারেশনকে ওই ধরনের ইনডক্ট্রিনেশন করতে পারছি না, যার জন্য সে তার ওন ন্যারেটিভ মেক করছে, ওন ন্যারেটিভ বেসড অন হলিউড। তাহলে হলিউডের এত লোক সুইসাইড করে কেন? ওই সব পেয়েছির দেশে তো এত লোকের সুইসাইড করার কথা না। তাহলে কেন মাইকেল জ্যাকসনের একটু ঘুমানোর জন্য মিলিয়ন্স অফ ডলার খরচ করতে হয়, বাইরের থেকে মানুষ এসে ইনজেকশন দিয়ে তাকে আল্লাহ তালা তারা ফাইনালি ঘুমের জগতে পাঠিয়ে দেয়, যে ঘুম খুঁজতেছিস, ফাইন আমি ঘুমের জগতে পাঠিয়ে দিলাম তোরে, রাইট? দে আর নট ডিপ থিঙ্কার্স, দে আর ভেরি সুপারফিশিয়াল থিঙ্কার্স। মোস্ট অফ দ্য পিপল, আনফর্চুনেটলি মোস্ট অফ দ্য পিপল আর নট ডিপ থিঙ্কার্স। আপনার আমার কাজ কি? আপনার আমার কাজ এই জিনিসগুলোকে কানেক্ট করা, ডিপ থিঙ্কার বানানো, ভেরি স্লোলি পিপলকে ডিপ থিঙ্কার বানানো। ওকে, ওই ইনডক্ট্রিনেশনটা হচ্ছে না, যেটা আপনার বাবার থেকে আপনি হয়তো ইউর লাকি আপনি পেয়ে গেছেন, বা আপনার ভাই লাকি পেয়ে গেছেন। আমরা যারা ক্যাপচার করতে পারছি যে কি বলতে চাচ্ছেন এখানে, ক্যান আই স্টে অন দ্যাট ফিলসফি? আমরা আইদার আমাদের তরফ থেকে ফেল করেছি ওদেরকে ইনডক্ট্রিনেশন করার, অথবা সোসাইটি ফেল করেছে ইনডক্ট্রিনেশন করার, অথবা যে ভয়েডটা ছিল তখন আরেকটা গ্রুপ এসে ওই ভয়েডটা ফিল, এই যে মেসেজটার যে ভয়েডটা ছিল আরেকটা গ্রুপ এসে ওটা অধিকার করে নিয়েছে। কারণ কোনো কিছুই তো এমটি থাকে না, যার জন্য ওরা এই হ্যাপিনেস খুঁজে বেড়াচ্ছে। ওকে, মনে করছে যে দিজ আর হ্যাপিনেস ইজ নট, আই মিন একটা ক্রাইসিসে পড়লে চেঞ্জ হয়ে যাবে। আমি এম নট অ্যাফ্রেড অফ দ্য ইদার। দে নিড টু গো থ্রু ওয়ান চ্যালেঞ্জ, এ লাইফ টাইম চ্যালেঞ্জ, এ লাইফ চ্যালেঞ্জ। ওকে, ইটস ভেরি ফ্যাসিনেটিং। একটা মেজর ক্রাইসিসে পড়বে, হেলথ রিলেটেড, খবরে দেবে, সাথে সাথে ওই দিনই গিয়ে নামাজ পড়বে, ভুলে যাবে পরের দিন যে আমি নামাজ পড়ে ভালো হয়েছি। এটাও কোরআন শরীফের আয়াত। আমি যখন তীরে নিয়ে আসি তোমাকে, তখন তুমি আবার ভুলে যাও। আসবে, আই এম নট অ্যাফ্রেড, ওরা আসবে, বাট আনফর্চুনেটলি ওই চ্যালেঞ্জটা পরে আসবে। দে নিড টু এক্সপিরিয়েন্স ইট। মানুষ জেনুইনলি মনে করে যে বিয়ে করাটা ঠিক হবে না, আর বিয়ে করলেও বাচ্চা নেওয়াটা ঠিক হবে না। ছেলেরা মনে করে, মেয়েরা প্রায় সবাই খারাপ, মেয়েরা মনে করে যে ছেলেরা সবই খুবই খারাপ, টক্সিক প্যাট্রিয়ার্কি। অ্যান্ড খুব রিসেন্টলি আমি একটা রিসার্চ পড়তেছি, নিউ ইয়র্ক পোস্টে পাবলিশ হয়েছে, উইচ ইজ ফ্যাসিনেটিং। অ্যান্ড ওই রিসার্চে ক্লিয়ারলি বলতেছে যে অ্যামাং লিবারালস ইন ইউএসএ দ্য বার্থ রেট কেম ডাউন টু 0.5। যারা কনজারভেটিভ তাদের মধ্যে ইট ইজ 5 টাইমস হায়ার। সো অ্যাটলিস্ট দে আর প্রডিউসিং, বিকজ দোজ হু আর কনজারভেটিভস তারা অ্যাটলিস্ট বিশ্বাস করে যে না, গড আছে, পৃথিবীতে হয়তো ভালো কিছু হবে অ্যান্ড সো অন। বাট হোয়াট ইজ ইন্টারেস্টিং অ্যাবাউট লিবারালস ইজ দ্যাট তারা বলছে যে ওয়াই 0.5 ইজ রিডিকুলাসলি লো, 0.5 বার্থ রেট রিডিকুলাসলি লো। অ্যান্ড দে ফাউন্ড আউট দ্যাট দে রিয়েলি বিলিভ দ্যাট এই পৃথিবীটা ইজ নট ওয়ার্থ ইট, যেখানে সেটা বাচ্চা নিয়ে আসবে না। সে এটা স্ট্রেস নিতে চায়, তার থেকে বড় কথা সে মনে করে যে পৃথিবীতে অলরেডি এত বাচ্চা না খেয়ে আছে, আমি বলে একটা বাচ্চা বাড়াবো। সো প্র্যাকটিক্যালি, এবং এটা বাংলাদেশেও সত্যি, এটা শুধু আমেরিকাতে, বাংলাদেশেও সত্যি মাইন্ডসেটটা শিক্ষিতদের মধ্যে, যে দ্য ওয়ার্ল্ড ইজ সো ডার্ক দ্যাট আমি এখানে বাচ্চাও আনবো না, অ্যান্ড সো অন।
So how do we wrestle with these people? Like how do they get out of this negativity trap other than social mediaতে, বাট সে তো অলরেডি কন্ডিশন হয়ে গেছে, সেটাতে এই কন্ডিশন থেকে বেরোবে কেমনে? এই জিনিসটাও নতুন কিছু না, এটা শুরু হয়েছে, বাট এটা আজকে শুরু হয়নি। ইউরোপ ইজ স্ট্রাগলিং উইথ দি বার্থ রেট ফর লংগেস্ট টাইম। ওকে, আপনি যদি ইটালিতে যান, আপনি দেখবেন যে কিভাবে, আপনি যদি ফ্রান্সে যান, যার জন্য স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো আপনি দেখবেন যে ফ্যামিলিকে এন্টাইস করে, টাকা পয়সা ভ্যাকেশন দিয়ে সব কিছু দিয়ে এন্টাইস করছে টু কিপ দ্য বার্থ রেট হাই। অলমোস্ট 2.1 বেবিজ লাগে একটা কাপলের টু কিপ দ্য বার্থ রেট অ্যাট জিরো গ্রোথ। ওকে, জিরো গ্রোথে যদি রাখতে চান আপনি 2.1 বেবিজ প্রডিউস করতে হবে পার কাপল। ওই দুজন চলে যাবে, দুইজন সমান সমান থাকবে, 0.1% সাধারণত মারা যায়, in this and that, etc., etc. Japan is having a huge crisis. Korea has been having a huge crisis. Okay? এই কনক্লুশনটাও কিন্তু বাচ্চারা যে স্ট্যান্সটা নেয়, সেই স্ট্যান্সটা কিন্তু একদিনে নেয় না, তারা অবজার্ভ করতে থাকে। ঠিক আছে, অবজার্ভ করতে করতে কারো যদি বিয়ে শাদী করার সৌভাগ্য হয়, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট নাও, একটা ট্রানজিশন হয়েছে ওয়ার্ল্ডে। আমি বলবো আমি এটা লক্ষ্য করছি 2010 সালের থেকে। 2010 সালে আমি যখন লক্ষ্য করলাম যে মেয়েরা অনেক বেশি পড়াশোনা করছে, মেয়েরা অনেক বেশি সাকসেসফুল ছেলেদের চেয়ে গ্লোবালি, ইভেন মিডল ইস্টে। ওকে, তখন মিডল ইস্টে একটা জিনিস লক্ষ্য করছি আমি, সেটা হচ্ছে মিডল ইস্টে খুব বেশি পড়াশোনা করা মেয়েদের কেউ বিয়ে করতে চায় না। ওই জিনিসটা আমি যখন আবার ইউনাইটেড স্টেটসে ফিরে গেলাম, দেখলাম যে ইউনাইটেড স্টেটসেও একই অবস্থা, খুব শিক্ষিত ছেলেপেলেদের মানুষ বিয়ে করতে চায় না। মনে করেন আপনার একটা প্রফেশনাল ডটার আছে, আপনি যদি কারো কাছে জিজ্ঞেস করেন যে আমার মেয়েটার জন্য একটা ছেলে দেখো, সবাই আগে জিজ্ঞাসা করবে, ও তার কি প্রফেশনাল হইতে হবে? কারা সার্ভাইভ করছে? আমি অনেক প্রফেশনাল ফিজিশিয়ানকে দেখছি তারা কার্পেন্টারকে বিয়ে করছে ইউনাইটেড স্টেটসে, বিকজ সে বিজি, আর টাকার দরকার নাই। সে কার্পেন্টারকে বিয়ে করেছে বিকজ হি ইজ এ গুড হিউম্যান বিং, তার ফ্লেক্সিবল আওয়ার আছে, সে বাচ্চাগুলোকে রেজ করে বাসায়, রেসপন্সিবিলিটিগুলোকে ডিভাইড করে নিয়েছে, ব্যালেন্স করে নিয়েছে। ওই মহিলাগুলোকে বিয়ে হয়নি বা বিয়ে হচ্ছে না যারা সিলেক্টিভ, যে আমি প্রফেশনাল না হলে বিয়ে করবো না। ওকে, বিকজ আমি এত কষ্ট করে বিয়ে কর, দিস অ্যান্ড দ্যাট এটসেট্রা এটসেট্রা। আর ছেলেগুলোকে বাবা মাও অনেক সময় ডিসকারেজ করে শিক্ষিত, খুব শিক্ষিত মহিলাকে বিয়ে না করার জন্য। আমি এটা নিজে দেখেছি যে অতি শিক্ষিত মেয়েকে তুমি ঘরে এনো না। এবং বাবা মা যখন এই কথাটা বলে, কি কারণে বলে আমি জানি, তখন তাদের মনে হয় যে আমার যে পারসেপশন, আমার যে নিড, এইটা অতি শিক্ষিত মেয়েদের উপরে চাপাই দিতে পারবো না, তারা রিভল্ট করবে। সো সবাই তার সেলফ ইন্টারেস্টে এই কাজগুলো করে। এখন যেই ছেলেটা এবং যেই মেয়েটা ডিসাইড করে আমি কোনো বাচ্চা নিব না, তাদের অনেকের ভিতরে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, অনেকের সাথে আমার কথা হয়েছে, আইদার হাজব্যান্ডের বা ওয়াইফের খুব ট্রমাটিক চাইল্ডহুড ছিল বাই দ্য প্যারেন্টস। আর একটা হতে পারে ইকোনমিক কনস্ট্রেইন, যারা দুজনেই চাকরি করে কিন্তু একটা এক বেডরুমের বাসায় থাকে, তাদের এক্সপ্যান্ড করার কোনো উপায় নাই, তাদের ইনকামটা ওরকম না যে তারা চাইল্ডহুড, একটা বাচ্চা তার নেসেসিটিগুলো তারা অ্যাফোর্ড করতে পারে, অ্যাকোমোডেট করতে পারবে। বিকজ মোস্ট অফ দ্য পিপল এখন লক্ষ্য করবেন প্রোগ্রেসিভলি যারা বুঝতে পারে জিনিসটা ভার্সেস যারা না বুঝতে পারে। যারা বুঝতে পারে তারা বলছে আই ডোন্ট কেয়ার, তুমি এথিস্ট হয়ে যেও না, কোনটা প্র্যাকটিস করো ডাজন্ট ম্যাটার, ক্রিশ্চিয়ানিটি প্র্যাকটিস করবা ফাইন, জুডিয়াজম প্র্যাকটিস করবা ফাইন, ইসলাম প্র্যাকটিস করবা ফাইন, কোনো একটা ধর্মে বিশ্বাস করো, কারণ এথিস্টের পরিমাণ খুব বেড়ে যাচ্ছে ওয়ার্ল্ডলি। সবাই চার্চ অ্যান্ড টেম্পল অ্যান্ড মস থেকে সরে আসতেছে।
এইটা আরেকটা ক্রাইসিস। তো এই কাপলগুলো যারা, তারা ফর্মালি কোনো চার্চে বিলং করতে চায় না। তাদের রিলিজিয়াসিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটির ভিতরে যারা বাচ্চা নিতে চায় না, ডেফিসিট একটু আছে, কোনো সন্দেহ নাই। অ্যান্ড ক্যাটাস্ট্রোফাইজেশন যেটা হয়, যেটা মিডিয়া ক্যাটাস্ট্রোফাইজ করে এই জিনিসগুলোকে, এরা সবাই অনলাইনে থাকে এবং কনস্ট্যান্টলি এই নেগেটিভিটি দেখতে পায়। এত হাজার বাচ্চা মারা গেছে, এত হাজার, সত্যি বাচ্চা মারা গেছে। ওকে, বাট মিডিয়া তো আপনাকে গ্লু করে রাখতেছে, আপনার ভিতরে পিটিএসডি যেন ডেভেলপ করে। আমার মনে আছে সেপ্টেম্বর 11 পরে ওই যে ছবিটা যে ভেঙে পড়ছে, এটা পৃথিবীতে সবচেয়ে বহুল পরিচিত একটা স্কেড। ওইটা ফায়ারটা ওকে ইন্টেনশনালি দেখানো হয়েছে, তাই না? যেন ওইটার ভিতরে মানুষ ওইটা দেখে সিম্প্যাথি ডেভেলপ করে, এমপ্যাথি ডেভেলপ করে, দিস অ্যান্ড দ্যাট এটসেট্রা এটসেট্রা। বাট ওইটার যে ইম্প্যাক্ট, সাবসিকুয়েন্ট ইম্প্যাক্ট, ওটা নিয়ে তো কেউ চিন্তা করে না। সো এই যে কাপড়টা ডিসাইড করলো আমি বাচ্চা নিব না, ট্রমা একটা ফ্যাক্টর হতে পারে, ইকোনমিক্স একটা ফ্যাক্টর হতে পারে, ল্যাক অফ স্পিরিচুয়ালিটি, ল্যাক অফ রিলিজিয়াসিটি একটা ফ্যাক্টর হতে পারে, রাইট? অ্যান্ড ডিসইনফরমেশন অ্যান্ড মিসইনফরমেশনের যে সুপার কিংডম আছে এখন, তারা এমনভাবে ইনফিলট্রেট করছে দ্যাট দে আর নট কোশ্চেনিং দি এক্সিস্টেন্সিয়াল মডেল অফ ইট। তারা কখনোই চিন্তা করছেন না হোয়াট ওয়াজ দ্য পারপাস, আমার হোয়াট ইজ ওয়াই আই এম ইন দিস ওয়ার্ল্ড, আমার প্রয়োজনটা কোথায়, বা অ্যাজ এ কাপল আমাদের প্রয়োজনটা কোথায়। ওকে, তারা বলছে চাকরি করি, খাই দেই, ভালোই তো আছি, চান্স পেলে ভ্যাকেশন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ভ্যাকেশনে যাই। ওকে, এদের খুব শীঘ্রই একটা এমটিনেস আসবে, বিশেষ করে ইজ ড্রিভেন বাই দ্য মাদার্স, আম সরি, ড্রিভেন বাই দি ফিমেল জেন্ডার। কেননা ফাদারহুড আর মাদারহুড ইকুয়াল না, বেসিক্যালি উইমেনহুড ডাজ নট ইকুয়াল মাদারহুড, অ্যান্ড মাদারহুড ডাজ নট, মাদারহুড সর্ট অফ ইনভলভস দ্য উইমেনহুড। ম্যানহুডটা ফুলফিল হওয়ার জন্য ফাদারহুড হওয়ার কোনো প্রয়োজন নাই, বাট উইমেনহুডটা ফুলফিল হওয়ার জন্য মাদারহুডের প্রয়োজন আছে। ওয়েস্টার্নরা দেখবেন খুব হাগ করে, দে হাগ। আমাদের এখানে হাগের প্রচলনটা ওরকম নাই, কিন্তু ওয়েস্টার্নরা সাংঘাতিক পছন্দ করে, ছেলে হোক মেয়ে হোক, ডিজন ক্যান ইউ গিভ মি হাগ অলওয়েজ, অলমোস্ট রিকোয়েস্ট করে, আই নিড এ হাগ টুডে, রাইট? ওই টাচটার ভিতরে ওকে অনেক পাওয়ার থাকে, হিউম্যান টাচের ভিতরে। এগুলো নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে। আসল কথায় ফিরে যাই, এই যে ডেফিসিটটা হবে হিউম্যান বিংয়ের, এইটা একটা প্রজেকশন ছিল কিনা আমি জানি না। আমার যেটা ধারণা যে নিউ টেকনোলজি, ওয়ান অফ দ্য রিজন এআই খুব পাওয়ারফুল হয়ে যাবে, বিকজ পিপুল আর বাচ্চা কাচ্চা নেয় না। সো বাসায় কাজ করা থেকে শুরু করে ড্রাইভারলেস কার, ওকে, আর ড্রাইভারলেস ট্রাক, অথবা কেয়ার গিভারের রোলে আপনি এআইগুলোকে দেখতে পারবেন, ঠিক আছে? আর এই যে লোকগুলো বাচ্চা কাচ্চা নিচ্ছে না, ইফ দে আর কমফোর্টেবল উইথ, তাদের এই কনক্লুশনে আনতে হবে যে একটা দিন আমি লোনলি হয়ে যাব খুব শীঘ্রই, সাইকেলটা তো কমপ্লিট হবে, আমার সাথে দেখা করার মতো কেউ নাই, আমার মতো সাথে দেখা করার মতো কেউ আসবেও না, একটা রোবট আসবে আমাকে টেক কেয়ার করবে। ইফ দে আর কমফোর্টেবল উইথ দ্য মডেল, দ্যাটস ফাইন, দেন দে আর মেকিং এ কনসিয়াস ডিসিশন যে এরপরে আমি বাচ্চা নিতে চাই না। হাউএভার, ওরা যে কারণটা দেখাচ্ছে, দ্য ওয়ার্ল্ড ইজ এন্ডিং, দ্যাট ইজ ফ্লড। প্রফেসর আসলামের আমলেও যখন বড় কিছু ঘটনা হইতো, তখন সাহাবারা ওই কোশ্চেনটা জিজ্ঞাসা করতো, ইজ দ্য ওয়ার্ল্ড এন্ডিং? এটা কোনো নতুন কনসেপ্ট না। সাহাবারাও জিজ্ঞাসা করতো যে ইজ ইট দ্য লাস্ট ডে? সাহারাও শুক্রবার হলে চায় থাকতো, ইজ ইট দ্য লাস্ট ডে? সান আজকে কোত্থেকে উঠছে? সো অ্যাটলিস্ট 1500 বছরের হিস্ট্রি আমি জানি যে ইটস এ ফ্লড কনসেপ্ট। ওকে, আর আপনি যেটা বলছেন যে নিউক্লিয়ার ওয়ার অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, দ্যাটস নট গোনা হ্যাপেন।
আপনি বাংলাদেশে বা সারা পৃথিবীতে মানুষ এখন অনেক নেগেটিভ। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, পৃথিবী শেষ হয়ে যাবে, ইনফ্লেশন হবে, ইন এভরি ওয়ে, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে। দে হেট দেয়ার কান্ট্রি, দে হেট দেয়ার সিটি, দে হেট দেয়ার গভর্নমেন্ট, দে হেট দেয়ার পলিটিশিয়ান। সো নেগেটিভিটি চরমে। এখন এটার আসলে সাইকোলজিক্যাল ব্যাখ্যা কি, বা হাউ ডু দে কাম আউট অফ দিস নেগেটিভিটি? বিকজ তারা তো সবসময় নেগেটিভ নিউজ শুনতেছে। সে যখন ফেসবুক দেখতেছে, ইউটিউব দেখতেছে, সে তো আসলে নেগেটিভটা দেখতেছে। কোনো মা, গর্ভবতী ভদ্রমহিলা মা হয়েছে, এটা তো সে দেখতেছে না। সে দেখতেছে একটা গর্ভবতী ভদ্রমহিলা রেপড হয়েছে। সো পৃথিবীতে যদি বহু ভালো খবর হয়েছে, তার কাছে আসে না। যখন এটা খারাপ কিছু, সেটা তার কাছে আসে, এবং তার ওয়ার্ল্ড ভিউ তৈরি হয় যে আসলে ওয়ার্ল্ডে সবকিছু নেগেটিভই হচ্ছে। কোথাও বোম পড়লে তার কাছে আসে, কোথাও ফুল ফুটলে তার কাছে আসে না। সো দে জাস্টিফাই দেয়ার নেগেটিভিটি অ্যান্ড দেয়ার পেসিমিজম। পৃথিবী খুব খারাপ, পৃথিবী খারাপ দিকে যাচ্ছে। হাউ ডু দে কাম আউট অফ ইট অ্যান্ড হাউ ডাজ ইট এফেক্ট দেম অ্যান্ড দেয়ার বিহেভিয়ার? হিউম্যান বিং যেহেতু রেস্টলেস, সে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চায়। অ্যান্ড ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পজিটিভ নিউজ থেকে আসে না, নেগেটিভ নিউজ থেকে আসে। ওকে, যেমন একটা জিনিস বার্ন করছে, মানুষ ওইটার ভিতরে অনেক বেশি সময় দেয় দেখার জন্য। একটা লোক একটা জিনিস ডোনেট করছে, ওইটাকে সে স্ক্রল করে যায়, ওইটার থেকে তার ডোপামিন রিলিজ হয় না। বাট বার্ন করছে, ওটা থেকে তার ডোপামিন রিলিজ হয়, ইমিডিয়েট ডোপামিন রিলিজ হয়। সেটা সে জানে না। সো কন্ডিশনিং হয়, কনস্ট্যান্ট কন্ডিশনিং হতে থাকে। এবং এরপরে এই ক্যারেক্টারিস্টিক জানার পরে যারা টেকনোলজিটাকে ড্রাইভ করছে, আবার মনে করেন বড় বড় কোম্পানি যারা, তাদের তো অ্যালগোরিদম ওইভাবে তৈরি করা যে আপনি কোনটা সময় দিচ্ছেন ওইটা ফিড আসবে। ঠিক আছে, আপনি যদি ফায়ারের উপরে সেট করেন নেগেটিভিটির উপর, ওইটা আসতে থাকবে বারে বারে। আপনি তো মনে করছেন যে এইটাকে আপনাকে ফ্লাড করা হচ্ছে নেগেটিভ ইনফরমেশন দিয়ে, ওই পর্যন্ত কিন্তু আপনি যাচ্ছেন না, আপনি শুধু স্ক্রল করেই যাচ্ছেন। বাট আপনার চয়েসের উপরে আপনি কোন ফিডে কয় সেকেন্ড থাকেন, ওইটাও তো ক্যালকুলেটেড হচ্ছে। সো আপনার ফিডে কনস্ট্যান্টলি নেগেটিভ নিউজ আসছে এবং আপনি নেগেটিভ নিউজ দিয়ে ফ্লাডেড হয়ে যাচ্ছেন। সো আপনাকে এমনভাবে নতুনভাবে কন্ডিশনিং করা হচ্ছে যে ইটস অল নেগেটিভ থিংস গোয়িং অন। ব্যাপারটা তা না, ব্যাপারটা সত্যি না। সমস্যা হচ্ছে মোস্ট অফ দ্য পিপল দে আর নট টেকিং এ পজ। সময় নিচ্ছে না যে আমার যে চিন্তাধারা, আমি যে ইনফরমেশন পাচ্ছি, এটা কি সত্যি কিনা, হোয়াট ইজ দ্য ভ্যালিডিটি, হোয়াট ইজ দ্য অথেন্টিসিটি, এটা কে ক্রিয়েট করেছে, তার ইন্টারেস্টটা কোথায়, কে পাঠাচ্ছে আমার কাছে, তার ইন্টারেস্টটা কোথায়। ওকে, এই জিনিসগুলো করার জন্য সে পজ নিচ্ছে না। ইটস অ্যান অ্যাডিকশন। আপনি যদি অ্যাডিকশন প্রিন্সিপাল ধরেন, ঠিক আছে, মানুষ তো কোনো না কিছুতে অ্যাডিক্টেড। এখন এই নেগেটিভ নিউজে বিকজ অফ দ্য কন্ডিশনিং সে এডিক্টেড হয়ে, সে জানছে না সে এডিক্টেড টু ইট। সো আপনি ওই রেপের সিনটা যদি আপনি দেখতে থাকেন বারে বারে, এরপরে তো আপনার কাছে রেপই আসতে থাকবে। কারণ আপনার যে নিউরনগুলো, আপনি নিউরনগুলোকে, আপনার সিন্যাপসকে, ব্রেন সিন্যাপসকে আপনি ওইভাবে তৈরি করে নিচ্ছেন ন্যাচারালি। এরপরে আপনার জন্য তো কোম্পানিগুলো রেডি করে রাখছে আবার পরের দিনের জন্য, ম্যাটেরিয়াল জড়িত হয়ে গেছে। বাট লক্ষ্য করেন, ভালো খবর কেউ যদি দেয়, আমরা ওইটাকে রেসপন্ড করছি না, অ্যাবসলিউটলি রেসপন্ড করছি না। সো আমরা নতুন একটা ডাইনামিক্সে আমরা অ্যাক্টিভলি কনভার্ট করছি না যে আমি এখন থেকে ভালো খবর দেখবো, নেগেটিভ খবরটা দেখবো না। শুধুই দেখবেন আপনি তাহলে কন্টিনিউয়াসলি আপনি এক্সপেরিমেন্ট করতে থাকেন, করতে পারেন ব্যাপারটা। আমি দর্শক শ্রোতাদেরকে আজকে বলবো এক্সপেরিমেন্ট করার জন্য এই ব্যাপারটা। মনে করেন আপনি, খুব ইন্টারেস্টিং, আমি যখন দেখি কোনো কিছু, সবাই আমাকে বিড়ালের ছবি পাঠায়। ওকে, দে আর ফ্যাসিনেটিং অ্যানিমাল। আপনি আজকে একটা কাজ করেন, আপনি বিড়ালের ছবি দেখা শুরু করেন এবং স্ক্রল করেন বিড়ালের ছবিতে। কালকে সকালবেলা থেকে দেখবেন আপনি কনস্ট্যান্টলি বিড়াল বা একটা কুকুরের ছবি পাচ্ছেন, অন্য অ্যানিমালের। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব এই মডেলটাকে চেক করার জন্য যে আমরা যেটা বললাম এটা সত্যি কিনা। আমার কথা বিশ্বাস করতে হবে না। আমি চাই মানুষ যেন কারো কথা বিশ্বাস না করে, আমি সেইটা চাই। আপনি এক্সপেরিমেন্ট করেন, আপনি ইনফরমেশনটা নেন এবং এক্সপেরিমেন্ট করেন। যেহেতু আপনি অনলাইনে আসেন মোস্ট অফ দ্য টাইম, ইভেন কাজের সময় আপনি অনলাইনে আসেন, ঠিক আছে, সো আপনি এটা এক্সপেরিমেন্ট করেন। যে কোনো একটা সাবজেক্ট বা ফ্রুটস দেখা শুরু করেন,
প্রথম ফ্রুটস আনেন, ফ্রুটসটা দেখেন, কয়েকটা ফিট ফ্রুটস দেখেন, এরপরে দেখেন আপনার ফুড অ্যান্ড ফ্রুটস আসা শুরু করবে। অ্যান্ড ইউ আর ক্যান বি কন্ডিশন লাইক দ্যাট। ঠিক আছে? সো ওইট থেকে সৃষ্টি, অ্যান্ড বায়োলজিক্যালি উই আর ভালনারেবল টু লুক অ্যাট নেগেটিভ থিংস। উদাহরণ দিচ্ছি, রাস্তা দিয়ে পাস করছেন আপনি, দুইটা লেন ডিভাইডেড, ঠিক আছে? হঠাৎ করে দেখলেন যে আপনার লেনটা অনেক বিল্ড আপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কোনো কারণ নাই। আপনি গিয়ে দেখবেন উল্টা দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার দিকেও না, উল্টা দিকে সবাই গাড়ি থামায় দেখতেছে, এই জন্য আপনার পিছনে বিল্ড আপ হচ্ছে। ঠিক আছে? বাট ওইখানে যদি ভালো কিছু হতো, কেউ দেখতো না। সো দেয়ার ইজ অলসো এ গ্র্যাটিফিকেশন আছে, যেমন এটা অনেকটা নিজেকে প্যাট করার মতো। ওকে, করে কি, কিছু কিছু লোক আছে যারা এই ধরনের ফ্র্যাঞ্চাইজ পছন্দ করে না। আমি অনেক লোককে দেখছি যারা এই জিনিসটাকে অপছন্দ করে। ওকে, মনে করেন তার একজন বান্ধবী বা ক্লাসমেট বা একটা কাজিন বা কেউ ফ্লন্ট করতেছে যে আমি দেখো কত বড় বাড়িতে থাকি, ওকে, কত বড় গাড়ি নিয়ে থাকি, কত বড় ভ্যাকেশনে গিয়েছিলাম। সে ওইটা কিন্তু পছন্দ করে না। ওকে, তো সে কেন দেখে? সে দেখে নিজেকে বাহবা দেওয়ার জন্য যে আমি এরকম না। সো আপনি আরেকজনের খারাপ দেখে আপনি নিজেকে বাহবা দিচ্ছেন যে আমি এরকম না। ইজ ইট নেসেসারি? ওই প্রশ্নটা তুলতে হবে যে এটা দরকার আছে কিনা। আমি ফ্লন্ট করি না, আমি শো অফ করি না, কিন্তু আরেকজন করছে আমি কেন দেখছি? তার মানে আপনি ওই থেকে কোনো গ্র্যাটিফিকেশন পাচ্ছেন। আপনি ওখানে লাইকও দিচ্ছেন না, ডিসলাইকও দিচ্ছেন না, আপনি কোনো কমেন্ট করছেন না, বাট আপনি দেখছেন। কারণটা কি? তখন আমি চিন্তা করলাম যে ব্যাপারটা এইটা হতে পারে যে সে বাহবা নেওয়ার চেষ্টা করছে। যেমন আপনার লেনে যেই অ্যাক্সিডেন্টটা হয় নাই, সে কেন থেমে দেখছে? বিকজ শি ইজ থিঙ্কিং, থ্যাংক গড ইজ নট মি। দ্যাটস এ গ্র্যাটিফিকেশন দেয়ার, যে আমার এটা হয় নাই। সিমিলারলি ওই ফেসবুকেও সে ওইটা দেখছে আর মনে মনে বাহবা নিচ্ছে, আমি তো এরকম না। ওইটার প্রয়োজন আছে কিনা আমি জানি না, এটা প্রয়োজন আছে কিনা, বাট এটা সময় নিয়ে নিচ্ছে। বা আপনি যদি নিজেকে বলেন আমি ভালো, আমি এরকম না, তার মানে রিলেটিভলি আপনি বলছেন ওই লোকটা খারাপ। আমার ভালো লাগার জন্য তাকে ছোট করার প্রয়োজন আছে কিনা। আরেকটা হতে পারে যে পাশাপাশি যে আই ওয়েন্ট ভাইরাল, আই ওয়াজ ইররিলেভেন্ট। সোশ্যাল মিডিয়ায় আমি একটা নেগেটিভ নিউজ দেওয়ার পর আই ক্যান সি দ্যাট লট অফ পিপল আর শেয়ারিং ইট অ্যান্ড কমেন্টিং অন ইট, সো আই গেট আ ভ্যালিডেশন দ্যাট আই অ্যাম রিলেভেন্ট। যেটা আমি আগে আমার লাইফ মে বি মিজারেবল, মাই লাইফ মে বি, আই ফিল দ্যাট আই মিসপ্লেসড, ইররেলিভেন্ট, কোনো ভ্যালু নাই। অ্যান্ড দেন অল অফ আ সাডেন আমি একটা জিনিস পোস্ট করলাম যেটা এক্সট্রিমলি নেগেটিভ, অ্যান্ড এভরিওয়ান স্টার্টস টকিং অ্যাবাউট মি অ্যান্ড শেয়ারিং মাই পোস্ট অ্যান্ড কমেন্টিং, অ্যান্ড দেন দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম অর আর রেয়ার ওকেশন যখন আই ফেল্ট ভ্যালিডেশন, আই এম রিলেভেন্ট। যারা এই কাজটা করে তাদের নিয়ে আলাপ করারও আমি কোনো প্রয়োজন দেখি না, বিকজ এতে আরও এদের রেলেভেন্সি বাড়ায়। দে শুড বি নেগলেক্টেড অ্যান্ড অ্যাবেন্ডেন্ড। সো আমি কনজিউমারদেরকে, যারা যারা কনজিউম করে, আমি তাদেরকে বেশি দোষ দিই কালেকটিভলি, রাদার দেন এটা কি বানাইছে। আপনি যখন বুঝতে পারছেন দিস ইজ নট ট্রু, ওকে, অর ইফ ইউ আর ভালনারেবল, যে ইমিডিয়েটলি সব কিছু বিশ্বাস করেন, চিন্তা না করেই আমি তাদেরকে অনেক বেশি দায়ী করি ওই লোকটার চেয়ে। বিকজ ওই লোকটা তো, এটা তার একটা সোর্স অফ ইনকাম হতে পারে, এটা তার ইগো বুস্ট করার জন্য হতে পারে। ঠিক আছে, মনে করেন আমি গন্ধ কাঁঠাল রাস্তায় বিক্রি করতেছি, হুম, সো যেই লোকটা এসে গন্ধ নিয়ে ওই কাঁঠালটা কিনবে, তার তো বাসায় গিয়ে কমপ্লেন করার কোনো স্কোপ নাই। সো যারা কনজিউমার আছে এই ব্যাপারটায়, তারা কেন কমপ্লেন করছে? ওই জিনিসটা আমি বুঝতে পারি না। আপনি ভাইরাল হওয়ার জন্য পার্টিসিপেট করলেন, আবার আরেকজনকে পাঠালেন, যখন আপনি দেখলেন বুঝলেন সমস্ত কিছু, আপনি সেই লোকের সাথেই পার্টিসিপেট করলেন, কিন্তু পরে বললেন যে এটা তো ভুল বা দিস অ্যান্ড দ্যাট। ইউ হ্যাভ নো রাইট টু ক্রিটিসাইজ দ্যাট পারসন।
এটা আমার পার্সোনাল সমস্যা। আমার সমস্যাটা ওই জায়গায়। আমি যে কনজিউম করলো তাকে আপনি তো গন্ধওয়ালা কাঁঠালে কমপ্লেইন করার কোনো অধিকার নেই আপনার। আপনি কিনেছেন, আপনি পারচেজ করছেন, আপনি গন্ধ নিয়েছেন, তারপরে ডিসপার্স করেছেন, তারপরে আপনার বাসায় যারা আসছে তাদেরকে সার্ভ করেছেন। আপনার লোকালিটিতে আপনি সার্ভ করেছেন, আপনার কমিউনিটিতে, আপনার ভাই বোনের ভিতরে, আপনার সন্তানদের ভিতরে ডিসপার্স করেছেন, ডিস্ট্রিবিউট করেছেন। ইউ হ্যাভ নো রাইট। জীবন কখনো এত খারাপ ছিল না। কখনোই ছিল না। হ্যাঁ, মানুষ এটা খুব বোল্ডলি বলে দ্যাট দিস ইজ দ্য ওয়ার্স্ট, লাইক দ্য এন্টায়ার লাইফ অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ ইজ রাইট নাও ইটস ওয়ার্স্ট, এবং ইট ইজ গনা গেট ওয়ার্স। দিস ইজ দ্য তারা গ্রাফটা আঁকে, ওল্ড ইজ গোল্ড অ্যান্ড শাইনি অ্যান্ড এভরি। মানুষ যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ছিল তখন যদি জিজ্ঞাসা করি তোমরা কেমন ছিল ওই সময়, দে উইল সে ওয়ার্স্ট। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দে উইল সে ওয়ার্স্ট। 1971-এ বাংলাদেশ ওয়ার্স্ট। ওকে, ভিয়েতনাম ওয়ারের অত বছর ওয়ার্স্ট। আফগানিস্তানের ওয়ারের সময় ওয়ার্স্ট, ইরাকের ওয়ারের সময় ওয়ার্স্ট, ইউগোস্লাভিয়ার ব্রেকডাউনের সময় ওয়ার্স্ট। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? মানুষ সবসময় মারামারি করেছে। আমি ওখানে যাবই না মারামারি করা ভালো খারাপ দিস অ্যান্ড দ্যাট এটসেট্রা। মানুষ সবসময় মারামারি করেছে, অলওয়েজ। ওকে, বিকজ উই আর অ্যানিমালস। আমি জাস্টিফাই করছি না, আমি কোনো ধরনের মডেলও দিচ্ছি না। এটা বন্ধ করতে পারবেন না আপনি। যারা পৃথিবীটা চালায়, একটা গ্রুপ অফ পিপুল আছে আসলেই পৃথিবী চালায়, তাকে এদের মডেলটা এক্সারসাইজ করে এরা। ইকোনমিক গ্রোথ হয়, ডিভাইড অ্যান্ড রুল হয়, নতুন একটা টেকনোলজির সুবিধা হয়, এক্সপেরিমেন্ট হয়। এরপরের ওয়ার্ল্ডে যে ওয়ারটা হবে সম্ভবত হিউম্যান বিং স্যাক্রিফাইস হবে না, সম্ভবত সমস্ত ফাইটগুলো হবে এআই দিয়ে, অথবা সুপার হাইওয়ে অফ ইনফরমেশনকে ব্লক করে দিয়ে ওই ওয়ারগুলো এরকম হবে। ইজন্ট ইট গুড? ওই ওয়ারগুলো তো হবে। সো ওনার যে থিওরিতে এক্সপ্রেস করতে চায় বা ইম্পোজ করতে চায় সেটা আরেকটা টেকনোলজির মাধ্যমে হবে, বাট মানুষের মধ্যে হবে না। ইজ ইট গুড, ব্যাড, আগলি? আমি জানি না কি হবে, বাট হবে। মানুষ মারামারি করবে, এরকমভাবেই মারামারি করবে। সো না, পৃথিবী কখনোই ভালো ছিল না। আপনি কেমন আছেন সেটা চিন্তা করেন। প্রত্যেকটা লোককে আমি জিজ্ঞাসা করবো আপনি কেমন, আপনার জীবনে কি হয়েছে, আর আপনার ইম্প্যাক্টটা কি সোসাইটির উপরে, আপনি কি দিয়েছেন পৃথিবীতে। নাকি আপনি আজ 10 জনের মতো পৃথিবী থেকে বিনা পয়সায় বাতাস নেন, বিনা পয়সায় পানি খান, টাকা দিয়ে কিনে ব্রেকফাস্ট করেন, লাঞ্চ করেন, ডিনার করেন, অ্যান্ড রেগুলার বাথরুমে যান। আর একটা দিন যদি ভেরিয়েশন হয় আপনি কনসার্ন হয়ে সোজা ডাক্তারের অফিসে চলে যান। ও গড, আর্থ ইজ ফলিং অন মাই হেড নাও। সো এই যে ক্যাটাস্ট্রোফাইজেশন, আমরা অনেকেই ড্রামাটিক। আমাদের ভিতরে ড্রামাটিক লোকের কোনো অভাব নাই। উই লাভ ড্রামা। বিকজ ড্রামা না করলে আমরা কোনো অ্যাটেনশন পাই না। এটা আমাদের সেকেন্ড নেচার হয়ে গেছে এই ব্যাপারটাকে। ওকে, আমার যে জিনিসটাই সবচেয়ে বড় প্রবলেম মনে করি। সো তাই যদি হয়, আপনার জীবনে কোনো যদি বিরাট কোনো ডেফিসিট না থাকে, okay, আর যদি থাকেও, লেটস সে, আপনার আমার ইম্প্যাক্টটা কি পৃথিবীতে, আমার সমাজেই আপনার ইম্প্যাক্টটা কি, কতটুকু ভূমিকা রাখছি আমি, কন্ট্রিবিউশনটা কোথায়। সো ওয়াই এম আই সো ইম্পর্ট্যান্ট? আমি কিন্তু চিন্তা করি এটা এত পাওয়ারফুল হতে হবে কেন যেটা 10 জনের জানতে হবে। ওই ইনফরমেশনটা আমাকে চ্যালেঞ্জ করতে হবে আমাকে। অ্যাম আই দ্যাট পাওয়ারফুল অর ইন্টারেস্টিং? পারহ্যাপস নট। আমার মতো অনেকেই চিন্তা করে, আপনার মতো অনেকেই চিন্তা করে। তারা হয়তো বলে না। এইজন্য আমরা হয়তো বলতে আসছি সামনাসামনি যে এরকম চিন্তা করা যাইতে পারে যে না, দ্য ওয়ার্ল্ড ইজ নট এন্ডিং। এরকম চিন্তা করা যাইতে পারে যে পৃথিবীটা সবসময় এরকমই ছিল। পৃথিবীতে এখন ধরেন অ্যাগনোস্টিসিজম ইজ প্রবলি দ্য পিপল, মানে মানুষ খুব কমফোর্টেবলি অ্যাগনোস্টিক এখন। অ্যাটলিস্ট তারা তাদের কমফোর্টটা তারা ক্লেম করে। যদি আমরা মুসলমান হিসেবে অনেক সময় ভাবতে পছন্দ করি যে মানুষ সবচেয়ে বেশি আসলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, বাট মানুষ আসলে সবচেয়ে বেশি গ্রহণ করতেছে অ্যাগনোস্টিসিজম। আমার কাছে মনে হয় যে মানুষের অ্যাগনোস্টিসিজমে যাওয়ার একটা বড় কারণ হইল তার জন্য খুব কষ্ট হয় তার লাইফ একটা পারপাসকে স্থির করতে, অ্যান্ড তার জন্য খুবই সমস্যা হয় চিন্তা করতে যে আসলে আমি কিভাবে সুখে থাকবো, মানে আমি সুখে থাকবো এটার মানেটা আসলে কি, অ্যান্ড আমার লাইফের আসলে পারপাস কি। এটা যখন সে মিলাইতে পারে না তখন সে অ্যাগনস্টিসিজমের একটা ফ্যান্টাসিতে ভোগে, যেখানে সে বলে ও ইটস অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড দ্যাটস ফাইন। আমার লাইফের সবচেয়ে বড় কোয়েশ্চেনগুলা ভেগ অথবা অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড দ্যাটস ফাইন।
আমার মোরাল কম্পাসও ইন অ্যান অ্যাবসোলিউট সেন্স অ্যাবস্ট্রাক্ট। আমি জানি যে এক একটা পরিস্থিতিতে আমি প্রতিক্রিয়া করি, বাট হোয়াট ইজ গুড অ্যান্ড ইভেল ইজ জাস্ট সাবজেক্টিভ। লং টার্ম ওয়েলবিইং, লম্বা সময় সুখে থাকার জন্য আসলে একটা মানুষ কেমনে আসলে তার একটা সেন্স অফ পারপাস বা সে কেমনে সুখে থাকবে এমনি কেমনে খুঁজে বের করে। আমি নিউ ইয়র্কে বেশ কিছু ছেলে পেলে ওয়ান্ডারফুল কিডস, ওদের কোয়ালিটি আমাকে মুগ্ধ করে, হিউম্যান কোয়ালিটিগুলো মুগ্ধ করে। মিথ্যা কথা বলে না, কাউকে হার্ম করে না, রেগুলার কাজে যায়, প্রচণ্ড পরিশ্রমী, দে আর নট ভায়োলেন্ট, দে ওয়ান্ট গুড ফর পিপল, কিন্তু কোনো রিলিজিয়নকে বিশ্বাস করে না। ওইখানে গেলে পরেই সমস্যা। এবং তাদের একটাই শর্ত হচ্ছে যে রিলিজিয়নটা পৃথিবীতে অনেক বেশি হার্মফুল ভূমিকা পালন করছে। যত বড় বড় ফাইট হয়েছে রিলিজিয়নের কারণে, কারণ এরা পড়াশোনা করে, সবাই খুব পড়াশোনা করে, এবং পড়াশোনা করে ওই কনক্লুশনে তারা পৌঁছেছে যে রিলিজিয়নটা মানুষকে হার্ম করে। এবং আমারও অনেক ফ্রেন্ড আছে যারা এথিস্ট অ্যান্ড অ্যাগনস্টিক, এবং তারাও আমার সাথে পার্টিসিপেট করে ডিসকাশনে, আমিও তাদের সাথে পার্টিসিপেট করি। মানে একটা সময় আমরা বলি যে ঠিক আছে, দিস ইজ ওয়াট আই, তোমার সাথে আমার কোনো সংঘাত নাই, তুমি গুড হিউম্যান বিং, ওইটা আমি পছন্দ করি, ঠিক আছে। বাট কিছু কিছু যে লোকজন আমি লক্ষ্য করেছি আমার জীবনে হয়েছে এটা, কিছু কিছু লোকজন আছে যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা এক্সট্রিমে চলে যায়। ওকে, তারা শুধু ওইটা নিয়ে স্ট্রাগল করে না, তারা ওই থটটা আমার উপর চাপায় যেতে চায় যে বিকাম অ্যান অ্যাগনাস্টিক্স। ওকে, তুমি যেটা ফলো করো ইটস রং, আমার রিলিজিয়নটা রং, আমার প্রফেট যাকে পছন্দ করি সে রং, সব কিছু রং। এবং ওগুলো ফোকলোর স্টোরিজ, অল ফোক স্টোরিজ তারা এস্টাবলিশ করার চেষ্টা করে। তো এখন একটা সময় হয় যখন স্যানিটি প্রিভেল করার জন্য আমরা অনেক সময় এই আলোচনাগুলো বন্ধ করে দিই যে আই ডোন্ট ওয়ান্ট টু ক্রস দ্যাট লাইন উইথ ইউ অ্যাজ এ হিউম্যান বিং। আমি তোমাকে পছন্দ করি, তুমি যে একজন ভালো মানুষ এটাও আমি জানি, আমি রেসপেক্ট করি, বাট তুমি যখন আমাকে টান দিয়ে নিয়ে যাচ্ছ তোমার দিকে, ওইটা করো না, ঠিক আছে। আমার রিলিজিয়ান, আমার বিলিফ সিস্টেমটাকে আমি তো তোমাকে কনভার্ট করার চেষ্টা করছি না। কেন করছি না? ওই জায়গাটায় দ্বিমত আছে মানুষের, ওই জায়গাটার কি স্টেপটা নিতে হবে ওইটা দ্বিমত আছে। অনেকে বলে যে আপনারা খুব বেশি প্রোটেক্টেড লাইফ লিড করতে চান, যে আমি প্র্যাকটিস করছি, অন্য যারা প্র্যাকটিস করছে তাদের সাথে ডিসকাশন করছি, ওকে, বাট অন্য নতুন লোককে আপনি কনভার্ট করার জন্য, রিলিজিয়নে কনভার্ট করার জন্য আপনারা এক্সারসাইজ করছেন না। এবং ইসলামের ভিতর মতভেদ আছে, দাওয়াত দেওয়া, দাওয়াত না দেওয়া, কাকে দাওয়াত দিবেন, একজন মুসলমানকে দাওয়াত কাকে দিবেন, কখন কতটুকু দাওয়াত দিবেন। রাইট, এবং একজন মুসলমানকে দাওয়াত দেবেন নাকি একজন নন মুসলিমকে দাওয়াত দেবেন, এর ভিতরে অনেক স্কুল অফ থটস আছে, ওখানে যেতে চাই না। নট বিলিভিং ইন এনিথিং ইজ এ বিলিভ সিস্টেম ইটসেলফ, অ্যান্ড দ্যাট ইজ ভেরি পাওয়ারফুল। এবং এদেরও স্ট্রাগল আছে, যে আমি যে কিছু বিশ্বাস করি না, সে নিজের সাথে যথেষ্ট সময় কাটায় কিন্তু টু কিপ হিমসেলফ আর হারসেলফ কনভিন্সড today and tomorrow and the day after, যে আমি এখনো কিছু বিশ্বাস করি না। এই স্ট্রাগলটা খুব ইন্টারেস্টিং। যদি না করতো তাহলে ইচ ডিসকাশনে তারা ওই সাবজেক্টে ফিরে আনতো না আমাদের সাথে। আমি যে কিছু বিশ্বাস করি না, ওকে, ইটসেলফ ইজ এ বিলিফ সিস্টেম, এবং সে চাচ্ছে আমরা তাদের সাথে জয়েন করি। এই জয়েন করার প্রশ্ন উঠতো না যদি সে না তখনও ওইখানে স্ট্রাগল করতো। এখন আর একটা ব্যাপার আছে, আমি এটা এইভাবে দেখি যে ইমান যেমন ফ্লাকচুয়েট করে, তাই না, তেমনি ওদের ভিতরে নন বিলিভিং ইন এনিথিং অলসো ফ্লাকচুয়েট করে, ফর শিওর, অ্যান্ড ইটস ভেরি এক্সস্টিং। এটা খুব কমফোর্টেবল একটা স্ট্যান্ড না, ওয়েন ইউ আর সারাউন্ডেড বাই লট অফ বিলিভার্স হু আর প্র্যাকটিসিং। যেমন আমরা অনেক সময় নামাজে যাই, আমি লক্ষ্য করি যে সব ফ্রেন্ডরা দাঁড়ায় গেছে, একটা দুটো ফ্রেন্ড দাঁড়ায় নাই, ঠিক আছে। ওর জন্য ওইখানে বসে থাকে কিন্তু খুব কষ্টের, যে দাঁড়ায় নেই আমার সাথে, ঠিক আছে, খুবই কষ্টের। ওইটা খুব একটা কমফোর্টেবল স্ট্যান্স না তাদের জন্য। সো আমি তাকে কোনোভাবে ছোট করতে চাই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এরাই যে একদিন বিলিভার হবে না এর মধ্যেও কোনো অ্যাসুরেন্স নাই, ওকে। নাম্বার থ্রি,
এই বিভিন্ন কারণে তারা যে নন বিলিভ একটা স্ট্যান্সে গেছে, এটা অনেকটা দেখবেন জেনেটিক্স। জেনেটিক্স বলতে আমি ওই ফ্যামিলির ভিতরে বেশি দেখি যেখানে ওয়ান অফ দ্য ফাদার, ওয়ান অফ দ্য প্যারেন্ট ডিড নট পার্টিসিপেট এন্ড স্ট্রাগল করছে জীবনে। খুব ইন্টারেস্টিং। অথবা একটা আঙ্কল যার ইনফ্লুয়েন্স ছিল ওই বাচ্চাটার উপরে ছোটবেলায়, সে কিছু বিশ্বাস করতো না, অথবা সে হি অর শি মেড ফান অফ দ্য রিলিজিয়ন ইন ফ্রন্ট অফ এভরিবডি। আরেকটা আমি দেখছি আমার অল্প অভিজ্ঞতা, সেটা হচ্ছে গিয়ে যে অনেক ক্ষেত্রে তাদের ফ্যামিলি বা গ্রেটার ফ্যামিলির মধ্যে সে কাউকে দেখছে যে রিলিজনকে অ্যাবিউজ করে প্রচণ্ড পরিমাণ। যে সে দেখছে তার বাবা হয়তো বা খুবই নামাজি বা সব কিছু, অ্যান্ড দেন সে অনেক রকম ক্রাইম করতো। তখন তার কাছে মনে হয়েছে, ওয়েল, হোয়াটস দ্য পয়েন্ট অফ রিলিজন এনিওয়ে? সো সে চুজ করছে, ওয়েল, লেট মি বি আ গুড সোল অ্যান্ড অ্যাবান্ডন রিলিজন, মেবি দ্যাট মাইট হেল্প। একটা ফ্রেন্ড একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে, আচ্ছা আমি ড্রিঙ্ক করলাম, ওকে, বাট লেটস সে হাফ অফ এ বিয়ার খাইছি বা এক পেগ হোয়াট এভার হুইস্কি খাইছি, আমি স্টিল ইন কন্ট্রোল, শুড আই গো টু দ্য প্রেয়ার অর নট? ইটস ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আপনি যদি দেখেন দের আর মেনি স্কুল অফ থটস হিয়ার। কেউ বলছে না তোমার যেতে হবে, তোমার প্রেয়ারটা অব্লিগেটরি, এটা করতেই হবে। কেউ বলছে যেও না, বিকজ তুমি 40 দিন কোনো বেনিফিট পাবা না, ওকে, তোমার প্রেয়ার পার্টটা সার্ভ হলো বাট 40 দিন কোনো বেনিফিট পাবা না, দিস অ্যান্ড দ্যাট এটসেট্রা এটসেট্রা। কেউ বলবে যে না এটা অ্যাবসলিউটলি হারাম, এটা তুমি কেন ইভেন টাচ করছো? এই যে ডিফারেন্ট স্ট্রাগল থাকে, আমার মনে হয় এই স্ট্রাগলগুলো খুব জরুরি। মানুষ ভয় পেয়ে বন্ধ করে দেয়। লাস্টলি আমি আপনাকে যেই কথাটা বলবো, যেটা আমি প্র্যাকটিস করতে, নিজে প্র্যাকটিস করি এবং আমি চাই সবাই প্র্যাকটিস করুক, স্ট্রাগলটাকে এমব্রেস করা, পালায় না যাওয়া। কোনো একটা জায়গায় এই ধরনের স্ট্রাগল ফিলসফিক্যাল আর কনসেপচুয়াল, মোরাল, এথিক্যাল, এই যে স্ট্রাগলটা হয় যে সোসাইটির ভিতরে, সেই সোসাইটি খুব ইজিলি ওইটাকে থেকে পালায় বেড়াইতে চায়, চলে যেতে চায়, ওকে, বিকজ ইটস ইনটলারেবল। আমি চাই সোসাইটি ওইটাকে এমব্রেস করুক, স্ট্রাগলটাকে, যেন পালায় না যায়, কারণ সলিউশন হয় না। যেমন আজকে এক গ্রুপ প্রোভাইডার্সের সাথে আমি কথা বলতেছিলাম, ওই ওই গ্রুপটার ভিতরে অনেক ফিমেল প্রোভাইডার ছিল। তো আমি জিজ্ঞেস করছি আপনারা কজন নামাজ পড়তে যান মসজিদে? তো সে মোস্ট অফ দেম বলছে আমরা যেতে পারি না। কেন পারেন না? বলছে একটাই মসজিদ যেখানে ভরে যায় 12টার ভিতরে জুম্মার নামাজে গেলে। তো আমি বলছি আপনার কমিউনিটি মসজিদ? তো সে কমিউনিটি মসজিদে তো মহিলাদের পড়ার জায়গা নাই। কেন নাই? বানানো হয়নি। কেন বানানো হয়নি? যখন চাঁদা চাইতে চাইবে তখন হাসব্যান্ডকে বলবেন চাঁদা দিব যদি মহিলাদের জন্য রুম বানান। কেন থাকবে না? সারা পৃথিবীতে মহিলারা নামাজ পড়তে যায়, আমাদের এখানে কেন থাকবে না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা মসজিদে যাইতেন প্রফেসর সাল্লামের সাথে। উনি বলছেন আমার হাসব্যান্ড আমাকে ইভেন যখন আমার পিরিয়ড চলতেছে তখনও মসজিদে নিয়ে গেছেন, আমি পিছনে বসে থাকতাম। সো এই এই প্রশ্নগুলো যদি আমরা করি, কোনো গ্রুপ আমাদেরকে জাস্ট বলবে এই লোকগুলোকে সরাও, আজে বাজে কথা বলতেছে। ঠিক আছে, কোনো গ্রুপ বলবে এদেরকে এনকারেজ করে, এদেরকে লেফটিস্ট বানাও। এখন আমরা লেফটিস্টও না রাইটিস্টও না, রিলিজিয়াসলি লজিক্যাল। মহিলাদের জন্য মসজিদ অ্যাকোমোডেট করতে হবে। আপনি যদি কমিউনিটি থেকে চাঁদা নিতে চান, প্রত্যেকটা বাসা থেকে যদি আপনি চাঁদা নেন মসজিদটা বানানোর জন্য, ওইখানে অর্ধেক অধিকার আছে ওই মহিলার, ওই চাঁদার উপরে অর্ধেক অধিকার আছে। ওখানে বানাতে হবে মসজিদ। কেন বানাবেন? ওই মহিলাদের জন্য শুধু না, আমাদের মেয়েরা ডিজার্ভ করে। আমাদের মেয়েদের রিলিজিয়নটা শিখতে হবে, বুঝতে হবে, ওদেরকে অ্যাঙ্কর করতে হবে, বিকজ ওদের অনেকের বিয়ে হবে না পৃথিবীতে। যে ক্রাইসিসটা চলবে এটা আরো খারাপ হবে। সো ওদের একটা অ্যাঙ্কর লাগবে। ওদের অনেকের বিয়ে হবে না, যখন বিয়ে হবে না দে নিড অ্যান অ্যাঙ্কর। হোয়াট ইজ দেয়ার অ্যাঙ্কর? হোয়াট দে আর গোনা ফল ব্যাক অন? আমাদের ইমাম সাহেবদের এই জিনিসটা বুঝতে হবে।
ওদের মসজিদে আসলে ওদের ভালো হবে, ওরা লং টার্ম মসজিদে আসলে কানেক্টেড থাকলে ওদের ভালো হবে, ওরা নামাজ পড়বে, ওরা সিকিউর ফিল করবে। আমরা যদি ভয় পাই, ওরা মসজিদে চাইলে আসতে চাইলে ইমাম হইতে চাইবে, এই জন্য যদি ওদেরকে না আসতে দিই, ভুল। ওইটা দ্যাট ডাজন্ট ওয়ার্ক। ওটা যেই কারণেই হোক, কেউ একজন চেষ্টা করছে, ইট ফেইলড, ইট ডাজন্ট ওয়ার্ক। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওই কাজগুলো করতে হবে। এই এমব্রেসিং দ্য স্ট্রাগল বলতে আমি ওই জিনিসটা বুঝাতে চাই। আপনি পালায় যান না, স্ট্রাগল করেন, এমব্রেস করেন স্ট্রাগলটাকে, নিগোশিয়েট করেন, রিপিটেডলি নিগোশিয়েট করেন এবং নিজের সাথেও নিগোশিয়েট করেন। এটা একটা সমস্যা বলে পালায় যান না। তা আমি ওনাদেরকে বলছিলাম যে আপনি হাজবেন্ডদেরকে আজকে বলবেন, যারাই মসজিদে চায় তাদেরকে বলবেন এই সাবজেক্টটা তুলতে। আমি চাই আমার মেয়ে মসজিদে আসুক, আমার একটা 5 বছরের ছোট মেয়ে আছে, আমি চাই এই কথাটা এইভাবে তোলেন। আমার ছেলের যেমন অধিকার আছে মসজিদে আসার, আমার মেয়ের সেই অধিকার আছে মসজিদে আসার। নাকি ইসলাম ডিভাইড করে দিয়েছে যে তোমার 5 বছরের মেয়ের কোনো অধিকার নাই, বা 7 বছরের মেয়ের কোনো অধিকার নাই, বা না 10 বছরের মেয়ের কোনো অধিকার নাই মসজিদে আসার? ডিড ইসলাম ডিভাইড? নাকি যখন আমার মেয়ে প্রিভিসেন্স হবে, সে যদি চায় বাবা আমি তোমার সাথে ঈদের নামাজ পড়তে যেতে চাই, সে কি আসতে পারবে না? কেন না? এই স্ট্রাগলগুলোকে অ্যালাইভ রাখেন সোসাইটিকে ধরে রাখার জন্য। তখনই শুধুমাত্র আমরা আউটকামটা হয়তো ভালো দেখতে পারবো ইনশাল্লাহ। আমি বলছি না দিস ইজ দ্য অনলি সলিউশন। আমি বলছি যে দিস আর পারহ্যাপস খুব স্মল পার্ট। আমরা যখন এখন মডার্ন টাইমসে সুইসাইড এত বেশি দেখি, দের ইজ ডেফিনেটলি আ লার্জ অ্যামাউন্ট অফ সুইসাইড দ্যাট হ্যাপেন্স, যেটার আসলে কোনো সরাসরি কোনো মেন্টাল ইলনেস নাই। একটা তো হচ্ছে মেন্টাল ইলনেস, বাইপোলার, স্কিজোফ্রেনিয়া থেকে যেটা হয়, বাট এর বাইরেও একটা বড় সুইসাইড হয় যেটা আসলে মেন্টাল ইলনেসের সাথে না, জড়িত না। সো দেয়ার আর সুইসাইড যেটা খুব ইম্পালসিভ, দেয়ার আর সুইসাইড উইচ আর কনসিয়াস, অ্যান্ড সামটাইমস ভেরি এডুকেটেড পিপল কমিট সুইসাইড যারা মেন্টালি ইল না। তাহলে সুইসাইডটা আসলে কেন বাড়তেছে? বোথ মানে ইম্পালসিভলি কেন বাড়তেছে এবং কনসিয়াসলি কেন বাড়তেছে অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আপনার মতে? একটা লজিক দিয়ে যদি আমরা, যেটা মানুষ এখন ইদানিং খুব বেশি লজিক দিয়ে, তারা মনে করছে যে ইনফরমেশন টেকনোলজি তাদেরকে এত বেশি ওভারওয়েলম করতেছে এবং তারা বুঝতে পারতেছে না ব্যাপারটা কি। সব ইনফরমেশন ডাইজেস্ট করতে চায় মানুষ। ইদানিং একটা গ্রুপ আছে, দে ওয়ান্ট টু সি এভরিথিং। ওকে, সব কিছু জাস্ট দেখে আর দেখে। এক গ্রুপ আছে যারা কনস্ট্যান্টলি ইসলামিক লেকচারারদের দেখতে থাকে। তো তাদের সবাইকে আমি প্রশ্ন করেছি, অনেককে আমি প্রশ্ন করেছি যে কেন তুমি দেখছো? বলছে দিস গুড ফর মি। আমি সে নো, ইটস নট। সে তার মানে আপনি বলতেছেন যে ইভেন আমি ইসলামিক যেই জিনিসগুলো দেখি আমি এটা গুড না? আমি সে না, ইটস নট। বিকজ ইউ কুড নট, একটা ইনফরমেশন আমি প্র্যাকটিস করার পরে আমি নেক্সটে যাব। আমি চাই ফজরের নামাজ পড়ার, ফরজ নামাজ পড়ার পরে তুমি সুন্নায় যাও, তারপরে 5 ওয়াক্ত ফরজ পড়ো, তারপর তুমি সুন্না পড়ো, কোনো আপত্তি নেই। তারপর তুমি নফল পড়ো, কোনো আপত্তি নেই। তখন তারপর তুমি হোয়াট এভার ইউ ডু ইজ ফাইন। তারপর তুমি হজে যাও, তুমি উমরায় যাও, দিস অ্যান্ড দ্যাট এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, অল দিস থিংস। তারপরে মাইনুশিয়া তুমি পর্যন্ত চলে যাও, কোনো আপত্তি নেই। তুমি একটা জিনিস যদি ইনডক্ট্রিনেশন না করতে পারো, তাহলে তুমি কেন আরেকটা যাচ্ছ? পরেরটা কেন শুনতেছ? দিস পিপল আর অ্যাডিক্টেড টু ইনফরমেশন। এটা একটা নতুন জেনারেশন এবং ইসলামের ভিতরে দেখেছি দে আর মেসমারাইজড বাই ইনফরমেশন। গ্লোবালে এমন কোনো আলেম নাই যাদের কথা সে শোনে না। আই এম সেইং হাউ মেনি অফ দ্য ইউ আর প্র্যাকটিসিং? তুমি তো গত 10 বছর যাবত শুনতেছো। হোয়াট হ্যাজ চেঞ্জড ইন ইউর লাইফ? ইফ ইউ ডিডেন্ট, ডোন্ট লিসেন টু ইট। এখন সব কিছু হয়েছে সব পেয়েছির দেশে। অফকোর্স মেন্টাল ইলনেসে মানে সুইসাইডের পরিমাণ বেশি, সাবস্টেন্সে মানুষের সুইসাইডাল পরিমাণ বেশি। ইউথেনেশিয়া নিয়ে অনেক দেশগুলো স্ট্রাগল করছে এবং অনেকগুলো দেশ এস্টাবলিশ করে ফেলেছে যে ইউথেনেশিয়া ইজ নেসেসারি, লজিক্যালি এন্ড করতে চাচ্ছে। ইটস দেয়ার ইস্যু, দেয়ার প্রবলেম, আই এম ফাইন উইথ ইট। I don't want to make any comment on that euthanasia কি আর কি না, ইসলামিক
literature, Islamic concept, Islam itself does not endorse euthanasia or any form of suicide and this and that, etc., etc. একটা গ্রুপ আছে যারা অলওয়েজ প্রোন টু সুইসাইড, যাদেরা কোনোদিন সারফেসে আসে নাই। আমরা জানি না তাদের মেন্টাল ইলনেস ছিল কি ছিল না। ওকে, অনেক দেশেই এখন বলা হয় যে কোনো একটা হার্মফুল কিছু করার পরেই তারা ইউনো ও রেকর্ড আছে মেন্টাল ইলনেসের, ঠিক আছে, অ্যাজ ইফ সব মেন্টাল ইলনেস, যে কোনো মেন্টাল ইলনেসে মানুষের ভিতরে সুইসাইডালিটি হোমিসাইডালিটি বাড়ায়, তা কিন্তু না। সুইসাইডালিটি ইজ এ ডিফারেন্ট এন্টিটি ইটসেলফ। লট অফ ইলনেসের থেকে সুইসাইডালিটি হতে পারে, পার্সোনালিটি ডিসঅর্ডার থেকেও সুইসাইডালিটি হয়, যেটা মেজর মেন্টাল ইলনেসের ভিতরে পড়ে না, ঠিক আছে। মানুষ প্রোফাউন্ড, একটা গ্রুপ অফ পিপুল আছে যারা প্রোফাউন্ডলি এমটি, নাথিং ক্যান ফিল দ্যাট ভয়েড। ওকে, এবং এটার পিছনে লম্বা হিস্ট্রি আছে, হাউ ডু ইউ বিকাম দ্যাট প্রোফাউন্ড এমটিনেস। এটা কি জেনেটিক, এটা কি লার্ন বিহেভিয়ার, এটা কি ডেভেলপমেন্টাল গ্রোথ অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। অত লম্বা সময় নাই আমাদের ওগুলোর ভিতরে ঢোকার। বাট আমি বলবো যে খুব কম সময়ই মানুষ একটা সিগনিফিক্যান্ট কারণ ছাড়া সুইসাইড করে। হ্যাঁ, জাপানিজদের ভিতরে যেটা শেম থেকে এক ধরনের সুইসাইডালিটি আসে। ওকে, তারা যেমন বড় বড় সিইও যখন ফেল করে তারা হারিকিরি করে, রাইট? দে ডোন্ট ওয়ান্ট টু লিভ উইথ দ্যাট শেম। ইটস এ ভেরি ইন্টারেস্টিং, ইটস কালচারাল, অলমোস্ট কালচারাল পার্ট হারিকিরিটা। এবং স্পেসিফিক ওয়েতে করে, দে সর্ট অফ ওপেন দেয়ার গাট, একটা শার্প নাইফ নিয়ে ঢুকায় দেয় এবং ওপেন করে ফেলে কমপ্লিটলি। এন্ড ইজ গোয়িং অন ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। ইটস রিলেটেড টু শেম অ্যান্ড গিল্ট। তবে দেখা গেছে যে যেই সোসাইটির ভিতরে রিলিজিয়াস ভ্যালিউস খুব কম, ওদের ভিতরে সুইসাইডালিটির পরিমাণ বেশি। ওকে, অ্যান্ড তারপরে তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে, যেমন মনে করেন যেখানে কোল্ড এনভায়রনমেন্টে যারা থাকে তাদের ভিতরে সুইসাইডালিটি বেশি হয়, এবং কোল্ড এনভায়রনমেন্টের ভিতরে যারা যত বেশি আপ নর্থে থাকে তাদের বেশি অ্যালকোহলিজমের বেশি পরিমাণ বেশি থাকে। এখন সেটা কি অ্যালকোহল অ্যান্ড ল্যাক অফ লাইট। কোল্ড ক্লাইমেটে যখন উইন্টার হয় তখন লাইটের পরিমাণ নর্থে সাংঘাতিক কমে যায়, তখন দে আর মোর অর লেস ভেরি ডিপেন্ডেন্ট অন অ্যালকোহল অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। এ সানলাইটের ডেফিসিটের জন্য প্লাস অ্যালকোহলিজম শুধু যুক্ত হয়, সুইসাইডালিটি বেড়ে যায়। ন্যাচারাল ডিজাস্টারের পরে দেখা যায় সুইসাইডালিটি বেড়ে যায়। যাদের কোনো পিটিএসডি থেকে লট অফ থিংস থেকে মানুষের সুইসাইডালিটি বাড়ে, এবং লট অফ অনেক সময় আমরা বলি যে এদের তো কোনো এভিডেন্স নাই, কিন্তু এদের সাথে তো কোনো দিন কেউ বসে স্ট্রাকচারালি ইন্টারভিউ করে না যে এদের কোনো সাইকিয়াট্রিক প্রবলেম আছে কি নাই। বাট ডিফিকাল্ট টু সে। বেসিক্যালি সুইসাইডালিটি খুব কম যাদের ভিতরে মেন্টাল ইলনেস নাই, ওই ধরনের সুইসাইডালিটি খুব কম, যদি না আসলে খুব এমটিনেস হয়। কিছু কিছু সময় অ্যাকিউট অ্যাডজাস্টমেন্ট রিয়াকশনের জন্য মানুষ সুইসাইডাল হয়। উদাহরণ দিচ্ছি, মনে করেন একটা বাসায় আগুন লাগলো, ওকে, ওয়াইফ অ্যান্ড 2টা বাচ্চা মারা গেছে আগুনে, ঠিক আছে। যে লোকটা বেঁচে আছে তার অ্যাকিউট ট্রমাটা সে কোনোভাবেই হ্যান্ডেল করতে পারে নাই, তার কোনো মেন্টাল ইলনেস ছিল না পিছনে, নাথিং। হি জাস্ট ওয়ান্টেড টু মার্জ উইথ দেম। সুইসাইড করে জাস্ট কনসেপ্ট ইজ ওকে, ইজ নো পয়েন্ট অফ এক্সিস্টিং। অনেক সময় আনডিসকাসড সার্ভাইভার্স গিল্ট থেকে সুইসাইড হয়, ওই লোকটার বেলায় যেমন হলো যে ওয়াই এম আই অ্যালাইভ। ওকে, দ্য ফেনোমেনন ইন দ্য আর্মি, যাদের ভিতরে যে লোকগুলো আর্মিতে থাকে এবং এরা দে আর অলমোস্ট লাইক দে আর কল ব্যান্ড অফ ব্রাদার্স, দে আর ভেরি টাইট। একটা প্ল্যাটুনের ভিতরে যারা ফেস করে চ্যালেঞ্জেস ফেস করে, মনে করেন একটা প্ল্যাটুনের ভিতরে কয়েকজন মারা গেল, কয়েকজন জীবিত, তার ভিতরে একজন সুইসাইড করে বিকজ অফ দ্য সার্ভাইভার গিল্ট, দ্যাট ওয়াই এম আই লাইফ। সে রেগুলার লাইফটায় ফিরে এসে আর কমফোর্টেবল ফিল করে না,
ওয়াইফের সাথে বাচ্চাদের সাথে কমফোর্টেবল ফিল করে না। বাট মোরলেস সবকিছু তাদের সাথে যদি বসা যায়, দেখা যায় সবখানেই সর্ট অফ একটা মেন্টাল ইলনেস ছিল, অথবা অ্যাকিউট অ্যাডজাস্টমেন্ট একটা শক হয়েছে, ট্রমা হয়েছে। তখন সাধারণত এই ধরনের সুইসাইডিটি দেখতে পাই আমরা। সো মানে আমার মনে হয় এক্ষেত্রে একটা মানে ফেয়ার পয়েন্ট অ্যাড করা যে আমরা যখন বলি যে এই লোকটা মেন্টাল ইলনেস থেকে সুইসাইড করছে আর এই লোকটা মেন্টাল থেকে সুইসাইড করে নাই, জাস্ট দ্যাট কমেন্ট ইজ ভেরি ভেগ। অ্যাবসলিউটলি, বিকজ তাদের সাথে তো বসি নেই আমরা কখনো। আর তুমি কেমনে ক্লিয়ার হলে যে সে মেন্টাল ইল ছিল না? এক্স্যাক্টলি। এটা তো তোমার একটা ধারণা। হ্যাঁ, সো তুমি কেমনে এক্স্যাক্টলি ডিটারমাইন করলা যে ফর শিওর যে এই লোকটার কোনো মেন্টাল না ইলনেস ছিল না না? এটা কোনোভাবে, আমি যদি বলি একটা লোক মারা যাওয়ার পরে যে এই এই লোকটা ডায়াবেটিস থেকে মারা যায় নাই, হোয়াট ডাজ দ্যাট মিন? ওর এই লোকটা হাই ব্লাড প্রেশার থেকে মারা যায় নাই। আমার যদি কোনো হিস্ট্রি না থাকে, মেডিকেল রেকর্ড যদি না থাকে, এই লোকটা গত 40 বছর হয়তো কোনো ডাক্তারের কাছে যায় নাই, কারো কাছে যায় নাই, কোনো ওষুধপত্র খায় নাই, ডাজন্ট মিন তার হাই ব্লাড প্রেশার ছিল না বা ডায়াবেটিস ছিল না। উই ডোন্ট গো টু দ্যাট কনক্লুশন। সো সিমিলারলি উই মাস্ট নট গো টু দ্যাট কনক্লুশন যে এর কোনো মেন্টাল ইলনেস ছিল না, ওটা থেকে সে সুইসাইড করেছে। নো, ইউ ক্যানট ডু দ্যাট। But just to conclude যে with the question that আমরা যেটা শুরু করছিলাম, যে হোয়াট আর ফিউ অ্যাকশন পয়েন্টস যেটা মানুষ নিতে পারে সো দ্যাট মানুষ লাইফে আসলে আরেকটু হোপফুল হয়, অপটিমিস্টিক হয়, কনফিডেন্ট হয়, অ্যান্ড সে তার কি বলবো চ্যালেঞ্জগুলো ফেস করতে পারে, নিজের সাথে এবং অন্যের সাথে নেগোশিয়েট করতে পারে। মানুষ মানুষ তার নিজের সাথে বসতে হবে, হোয়াট ডু আই ওয়ান্ট। মানুষ এটা করে না। ইন্ট্রোস্পেকশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি কি চাই, ফরগেট অ্যাবাউট ওয়াইফ কি চায়, বাচ্চারা কি চায়, অলওয়েজ ওই মহিলাটারও বসতে হবে তার নিজের সাথে, আমি কি চাই। ওই বাচ্চাটার একটা সার্টেন এজে নিজের সাথে বসতে হবে, আমি কি চাই। বাচ্চাগুলো কিন্তু জানে, মজার কথা জানেন, এখনকার বাচ্চাগুলো জানে আমি কি চাই। খুব ইন্টারেস্টিং। দে আর ব্রিলিয়েন্ট, দে আর ভেরি থটফুল, ভেরি কাইন্ড, দে আর কাইন্ড হার্টেড পিপল। ডেফিনেটলি আমাদের চেয়ে বেটার আমার মনে হয়। যাই হোক, you need to sit down with yourself. আমি কি চাই? ওকে, আমি যদি বলি যে আমি একেবারে সিইও না হওয়া পর্যন্ত আমি খুশি হব না, দ্যাটস ফাইন, নাথিং রং ইন দ্যাট। আর কেউ যদি বলে যে আমি মিড লেভেল ম্যানেজার পর্যন্ত হইতে চাই, এরপরে আমি আর গ্রো করতে চাই না, অনেক ডাক্তার আমাকে বলে যে আমি অ্যাডমিনিস্ট্রেটর হইতে চাই না, ওকে দ্যাটস ফাইন, আমি ক্লিনিশিয়ান হিসেবে থাকতে চাই, বা এই কয় বছর আমি অ্যাডমিনিস্ট্রেটর হইতে চাই, এই কয় বছর আমি ক্লিনিশিয়ান হতে চাই, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। বা আপনার জানতে হবে আমি কি চাই, ওই জিনিসটা দরকারি। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর নিড অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট। দের ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন নিড অ্যান্ড ওয়ান্ট, অ্যান্ড ব্রেক ডাউন করা দরকার। নিড কি, প্রাইমারি নিডটা কি? প্রাইমারি নিডটা ফুড, শেল্টার অ্যান্ড ক্লোথস, রাইট? সেকেন্ডারি নিডটা কি? রেসপেক্ট, লেগেসি, দিস অ্যান্ড দ্যাট। Tertiary need might be spiritual need, religious need, this and that, etc., etc. Okay, whatever, complex need. But আমি যদি বলি what do you want, আমি যদি নিজে জিজ্ঞাসা করি what do I want, আমার ওয়ান্টের তো কোনো শেষ নাই। আজকে আমি এই মুহূর্তে যে আমি 1 মিনিটের ভিতর বাসায় যেতে চাই, that's what I want, doesn't mean it's gonna happen, right? আবার রিক্সায় করে যেতে গেলে এতটুকু সময় লাগবে, গাড়িতে ট্রাফিকে পড়তে পারি, এতটুকু সময় লাগবে। আমার তো অনেক ওয়ান্ট থাকতে পারে। সো ডিস্টিংশন ইজ ফার্স্ট, নিড ভার্সেস ওয়ান্ট। এই ওয়ান্টটা কতখানি, এই ওয়ান্টটার ভিতরেও তো আবার লেভেল আছে। আমি যদি বলি আমি এখন একটা বোয়িং কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই এ বোয়িং, ওকে, দেন লট অফ প্রশ্ন আসতে পারে, অ্যাম আই কেপেবল, হোয়াট ইজ মাই ট্র্যাক রেকর্ড, ডু আই হ্যাভ মানি অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট এটসেট্রা এটসেট্রা। সো নিজের সাথে বসতে হবে সবার আগে, নিড অ্যান্ড ওয়ান্টের ভিতরে ভাগ করতে হবে। আমার ক্যাপাসিটি আছে কি নাই তার ভিতরে ভাগ করতে হবে, রিস্ক অ্যান্ড বেনিফিটস ভাগ করতে হবে। ওকে, আমার নিডটা, আমার কালেকটিভ যে নিড, ওইটার সাথে কন্ট্রাডিক্টরি কিনা। মিনিং, আমার অফিসে যাব, আমার নিড, আই নিড টু গো। আমি যদি বাসায় একটাই গাড়ি, আমার মেয়েটাও অফিসে যাবে, আমার ওয়াইফ অফিসে যাবে, এবং তিনজনের রাস্তায় ভিন্ন, মাই নিড মাইট কলাইড দেয়ার উইথ দেয়ার নিড, রাইট?
or what I want might collide with their wants. এই নেগোসিয়েশনগুলো মানুষ করতে গেলে পরে খুব ঝামেলায় পড়ে যায়। ওইখানে অনেক লোকই দেখবেন দে স্যাক্রিফাইস themselves. ওকে, আমার অনেক বন্ধুরা আছে যারা গাড়িটা বাসার জন্য রাখে, তারা নিজেরা রিক্সায় করে বা স্কুটারে করে কাজে আসে, বিকজ দেয়ার মাইন্ডসেট ইজ ভেরি ডিফারেন্ট। আমি সাফার করি, আমার বাচ্চাটা ভালো থাকুক, আমার ওয়াইফ ভালো থাকুক, দিস অ্যান্ড দ্যাট এটসেট্রা এটসেট্রা। আবার অনেকে দেখবেন না, সে সারাদিনই তার গাড়িটা ইউজ করছে, তার ওয়াইফ ইউজ করতে পারছে না, বাচ্চাটা ইউজ করতে পারছে না। সো এই ধরনের অনেক কমপ্লেক্স ব্যাপারগুলো বসতে হয় নিজের সাথে। ওকে, তারপর একটা স্কেলের ভিতরে ফেলতে হয়, সে 1 to 10 এর ভিতরে কোনটা ইমার্জেন্ট নিড, কোনটা আর্জেন্ট নিড, কোনটা বেসিক নিড, রাইট? সিমিলারলি কোনটা ইমার্জেন্ট প্রায়োরিটির দিকে আমি যদি চাই কিছু, ওয়ান্টের ভিতরে কোনটা আমার টপ প্রায়োরিটি কোনটা, কারণ ওয়ান্টগুলো তো এক্সট্রা, রাইট? এইভাবে আমরা সাধারণত যখন পেশেন্টের সাথে বসি কনস্ট্রাক্ট করি, বাট নিজের সাথে সেটা করা যাইতে পারে, তখন খুব ক্লিয়ার হয়ে যায় নিজের কাছে। মানুষ ওইভাবে বসে না ওই সময়টায় নাই, তখন ওই রাদার ওই সময়টা সে স্ট্রাগল করে কারো সাথে, আয়দার নিজের সাথে আর তার একজনের সাথে স্ট্রাগল করে। ওই সময়টা খুব দরকার তার নিজের সাথে, কন্টেম্পলেশনটা খুব দরকার, ইন্ট্রোস্পেকশনটা খুব দরকার, এবং সেলফ ভার্সেস আদার্স এই ডিস্টিংশনটা খুব দরকার। আদার্সরা আমার কতখানি সেলফের ভিতরে পার্টিসিপেট করছে ওইটা বোঝা দরকার। ইটস আ কমপ্লেক্স, ভেরি কমপ্লেক্স প্রসেস, বাট শুরু করা যাইতে পারে কোথায়? সবার আগে আমি বলবো নিজের সাথে বসতে, যে আপনি আগে ডিসাইফার করেন হোয়াট ইজ ইউর নিড অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট। থ্যাংক ইউ ডক্টর আবদুল্লাহ হাসান। আমার কাছে মনে হয় যে ওই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যেটা কোরআনে আল্লাহ বারবার বলছেন যে তুমি বারবার চিন্তা করো। এটা চিন্তা করতে উৎসাহিত করা হয়েছে। তুমি দেখো, অবজার্ভ করো, তুমি প্যাটার্নটা দেখো, অ্যান্ড দেন তুমি তোমার নিজের প্যাটার্নটা দেখো, অ্যান্ড দেন তুমি বোঝার চেষ্টা করো, স্ট্রাইভ করো। এন্ড ওই জায়গাটা যে আমরা ভাবি না বা চিন্তা করি না, আমরা আগে রিয়্যাক্ট করি। সো দ্যাট ইজ ভেরি পাওয়ারফুল, এবং ডেফিনেটলি আমরা আপনার সাথে হয়তো আরও এরকম ডিপ ডাইভ সেশনে যাওয়ার সুযোগ পাবো ইনশাল্লাহ ইন ফিউচার, ইনশাল্লাহ। থ্যাংকস আ লট আজকে আপনার সময়ের জন্য, এবং ইনশাল্লাহ আমরা আপনার কাছ থেকে আবার আরেকদিন আরও কিছু শিখবো ইনশাল্লাহ। ইয়ামিন ভাই, থ্যাংক ইউ। আপনার দর্শকদেরকে অনেক ধন্যবাদ, আপনাকে অন্য ধন্যবাদ। আপনার যে মাঝে মাঝে আমাকে এরকম অপরচুনিটি দেন কথাবার্তা বলার জন্য, এই জন্য সাধুবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমার একটাই রিকোয়েস্ট, আপনারা কেউ ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। পৃথিবীটা এইভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। আহ, ওই ইমিডিয়েট হিউম্যান বিংয়ের কারণে ইমিডিয়েটলি পৃথিবী কখনো ধ্বংস হবে না। ওইটার ভিন্ন, ওইটার যে ধ্বংস করা সে ধ্বংস করবে। হিউম্যান বিংয়ের কারণে পৃথিবী আসলে, আপনারা প্লিজ রিকোয়েস্ট করব আপনাদেরকে, নিজেরা পড়বেন না এবং আরেকজনকে কাছে পাঠাবেন না। রিউমার, কনস্পিরেসি থিওরি, মানুষকে ছোট করা, মানুষকে ডিভাইড করা, সেটা ইস্টার্ন হোক, ওয়েস্টার্ন হোক, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিশ্চান হোক, এই জিনিসগুলোকে পার্টিসিপেট করবেন না। নিজের ক্ষতি হবে এবং আরেকজনের ক্ষতি হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসগুলোয় পার্টিসিপেট করবেন না আনটিল ইউ ক্যান establish the authenticity or validity of an information. Do not pass along. Don't do it. সমাজে ক্ষতি করছেন, প্লিজ এটা করবেন না। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।